কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের থার্সডে স্পেশাল একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকের এই ঘটনাতে আমার সাথে কলে ছিল অর্ণব। 2017 সালে অর্ণব এবং তার 5 বন্ধু দক্ষিণদারিতে একটা জায়গাতে যায়। ইউটিউব থেকে তারা দেখেছিল যে সেই জায়গাটা নাকি মোস্ট হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা। আমি কথা বলছি দক্ষিণদারির বার্ড কোম্পানির ব্যাপারে। কিন্তু সেখানে যাওয়ার আগে তারা আরও একটি জায়গাতে যায়। সেই জায়গাটা হচ্ছে দক্ষিণদারি মুসলিম কবরস্থান। সেখানে যাওয়ার পর তারা যা যা এক্সপিরিয়েন্সগুলো করে, যা যা ফিল করে, সেটা আজকে আপনারা এই ঘোষলি কল রেকর্ডিংয়ে জানতে পারবেন। বার্ড কোম্পানিতে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার রয়েছে যেখানে শিকলের সাথে নাকি মানুষের হাড় ঝুলছিল। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা সম্পূর্ণ শুনুন এবং জানান কেমন লাগলো। কোথা থেকে দেখছেন আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারাও যদি আমার সাথে এরকম ঘটনা শেয়ার করতে চান অথবা কোনো স্পিরিচুয়াল হেল্প চান তাহলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার জন্য ইনস্টাগ্রাম এবং ইমেল আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনার ঘটনা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি কৌস্তভ। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো অর্ণব, কেমন আছিস? হ্যাঁ কৌস্তভ দা, বলো। ভালো আছি। বিষয়টা হচ্ছে তুই আমাকে যখন আমি ভালো আছি রে, তুই আমাকে প্রায় 1 ঘন্টার একটা ভয়েস পাঠিয়েছিলি, ঠিক আছে? সেই ভয়েসে তুই তোর ঘটনার ব্যাপারে আমাকে জানিয়েছিলি হোয়াটসঅ্যাপে, আই গেস। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার হচ্ছে 2017 সালে ওখানে গেছিলি এবং গিয়ে মেন ইন্টেনশন যেটা আমি তোর থেকে বুঝতে পেরেছি, ওখানে ব্লগ বানাতে গেছিলি জায়গাটাতে। কিন্তু এমন একটা জায়গাতে ব্লগ বানাতে গেছিস যেটা খুব একটা ন্যাচারাল তো নয়। দক্ষিণদারির ওখানে যে বন ফ্যাক্টরি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বার্ড কোম্পানিটাতে। হ্যাঁ, ওখানে গেছিলি। আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে বার্ড কোম্পানির যে ব্যাপারটা, সেটা তোর বেশ কিছুদিন হলো ফেমাস হয়েছে, ঠিক আছে? ইশিতাদি ডিওএস যখন ওই জায়গাটাতে ইনভেস্টিগেশন করতে যায়, আই থিঙ্ক এটা 2018-19 পরেই ওরা গেছিল। বাট তার আগে এটা নিয়ে সচরাচর কেউ খুব বেশি জানতো না, ঠিক আছে? না। সেই সময় তোরা ওখানে গেলি, গিয়ে তোরা যা যা ফিল করলি বা না করলি, যে ঘটনাটার ব্যাপারে তুই আমাকে বললি, আমি পুরোটা শুনিনি রাদার। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড আমি চাই তোর সাথে যেটা ঘটেছে তারপর যেটা আফটার এফেক্ট হয়েছে, এই পুরো জিনিসটা তুই কিউরিও ফাইটে আজকে আমাদের সকলের সাথে শেয়ার কর। কি ঘটেছিল অর্ণব, একটু ডিটেলসে বল আমাদেরকে, একদম শুরু থেকে শুরু কর। কি হয়েছে? হ্যাঁ কৌস্তভ দা, ঘটনাটা যেরকম আমি তোমাকে বলেছিলাম 2017 মিডিল থেকে হয়েছিল আর কি, ঠিক আছে? তো আমরা 6 জন বন্ধুর একটা গ্রুপ। আমি সবার নামটাই বলছি যাতে গল্পে আমার এগিয়ে কোনো সমস্যা না হয়। তো আমি, অঙ্কুশ, শুভ, ঋষি, সৌভিক আর বিজয়, এই 6 জন আমরা বন্ধুর গ্রুপ। খুব ভালো বন্ধু আমরা যেখানে যাই একসাথে যাই, যেরকম থেকে থাকে আর কি, সবার একটা ভালো বন্ধুর গ্রুপ আর কি। তো আমরা 2017 এই মিডিলের দিকে, মানে তখনের টাইম না, ওই ভিডিও গেমস তোমার খুব ভাইরাল হয়েছিল, দেখবে ওই পাবজি, ফ্রি ফায়ারটা খুব উঠেছিল। এখনকার জেনারেশনের বাচ্চারা দেখবে খুব খেলে গেমগুলো। হ্যাঁ ভাই। তো ওই গেমগুলো তখন আমরা খেলতাম, ঠিক আছে? তো আর তখন সোশ্যাল মিডিয়াটাও চালাতাম, ফেসবুক, ইউটিউব এসব চলতোই তখন। তো আমার অঙ্কুশ বলে যে ভিডিও ফ্রেন্ডটা, বানাতিস? ও একদিন, হ্যাঁ, আমার মেনলি একটা ডেইলি ব্লগিং এর চ্যানেল ছিল। আচ্ছা, বল তারপর কি হলো? তো আমি ব্লগিং বানাতাম, এই যেখানে যেতাম সেই সবকিছু বানাতাম, খেতাম, বা তোমার বলো ফুড ব্লগিং বলো, ট্রাভেল বলো, সবকিছুর ওরকম ডেইলি ভিডিও আমি আপলোড করতাম। তো এবার ওরকম হচ্ছিল, ভালোই চলছিল সবকিছু। এবার হতে হতে আমরা
একদিন গেম খেলতে খেলতে আমার ওই অঙ্কুশ বলে যে ফ্রেন্ডটা, ও ইউটিউবে কোন একটা ইউটিউবারের রিভিউ দেখছিল যে মানে আমাদের কলকাতার মধ্যে মোস্ট হন্টেড প্লেসেস এরকম বলে একটা সার্চ করেছিল। তো রেজাল্টে আমাদের এই দক্ষিণদারির বার্ড কোম্পানির ব্যাপারটা বেরিয়ে আসে। তো আমরা ভুলক্ষণেও জানতাম না যে আমরা যেখানে থাকি এই দক্ষিণদারির বার্ড কোম্পানি, ওখানে মানে কোনো হরর কিছু আছে, আমরা যেটা জানতাম না। আমরা এইটুকু জানতাম যে ওখানে বাজে কাজকর্ম হয়, মানে যতটা শুনেছিলাম আর কি লোকজনের মুখে, যে ওখানে মানে একটু আলাদা রকম ওখানে মানুষজনকে মারা টারা হয় বা এরকম কিছু আমি শুনেছি, ঠিক আছে। তো ওসব কিছু তো জানতাম না যে ভুতুরে কেসও আছে আবার। তো ওইটা ইউটিউবে ওরকম ভিডিওটা দেখার পরে জানতে পেরেছি। এবার জানোই তো মানে সব বন্ধুরা একসাথে থাকলে যেরকম হয়, মানে মনে একটা উচ্ছ্বাস জাগে যে এক্সপ্লোর করবো জায়গাটা। হ্যাঁ, তার মধ্যে আমাকেও মানে পুরো মাতিয়ে তুলেছিল যে ভাই তোরও তো ইউটিউব চ্যানেল আছে, চল সবাই মিলে যাবো, ভিডিও টিডিও করবো, আমরা কমেন্ট্রি করবো, মজা আসবে। তো আমিও রাজি হয়ে যাই যে হ্যাঁ ঠিক আছে চল, ইউটিউবে একটা আমার কন্টেন্ট চলে আসবে, একদিনের একটা ভিডিও আপলোড হয়ে যাবে আমার। তো ওরকম বলে আমরা ঠিক করিতে যাব। এবার কি করে যাব, তখন তো মানে মিনিমাম ধরো তখন এই 2017 মিডলের দিকে। তো এবার বাড়ি থেকে সবাই কি করে বেরোবে, এবার যেহেতু ভুতুর জায়গায় মানে ভুতুরে একটা ভিডিও বানাবো না, তো মিনিমাম নাইটের মধ্যে বানালে ভিডিওটা বেশি ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর ফিল আসবে। তো যার কারণে আমরা কি করি, আমরা নাইটের দিকে প্ল্যানটা করি। এবার কি করে বেরোবো সবাই, তো তার জন্য একটা প্ল্যান করি আমরা, যে আমার একটা বন্ধুর বাড়িতে বলি পুজো রয়েছে। সবাই তাই বলে, বাড়িতে যারা বন্ধুর বাড়িতে পুজো রয়েছে, আমরা সেই দিনটা ওর রাতে ওর বাড়িতে কাটাবো। এটা বলে আমরা ওখান থেকে মানে কি বলবো ওর বাড়িতে চলে যাই, ঠিক আছে। সেই রাতটা ওর বাড়িতেই কাটাই। মিনিমাম ধরো তোমার তখন বাজে 11:30, তখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট। তুই লেক টাউনে থাকিস না? হ্যাঁ, লেক টাউনে ওকে, লেক টাউনে থাকি। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এবার বেরোনোর প্ল্যান করছি আমরা, যে প্রথমে কোথায় যাব, দিয়ে কি কি করব। তো এবার একটা বন্ধুর বাড়িতে চলে গেছিস? হ্যাঁ, অলরেডি চলে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। দিয়ে এবার আমরা বেরোনোর প্ল্যান করছি। এবার তুমি তো জানোই যে সব বন্ধুরা একসাথে থাকলে যেরকম হয় কি, মানে একটা প্ল্যান অলরেডি রয়েছে, তার থেকে আবার অন্য প্ল্যানও চলে যায়, এরকম তো হয়েই থাকে। তো আমরাও তাই একটা জিনিস নিয়ে অলরেডি কথা বলছি, বলতে বলতে মানে কেউ একটা হুট করে বলে উঠলো, তাহলে রাতটা আর একটু ইন্টারেস্টিং করা যাক, তাহলে আমাদের দক্ষিণদারের যে কবরস্থান আছে ওইখানেও তাহলে এক্সপ্লোর করবো। এবার আমি না চিল্লে উঠেছি, কি কবরস্থান, তোরা কবরস্থানে যাস এই রাত্রেবেলাতে? কেন, দক্ষিণদারের ওখানে কবরস্থানও আছে নাকি? হ্যাঁ, আছে একটা কবরস্থান আছে। আচ্ছা। তো এবার মানে আমি জাস্ট চিল্লে উঠেছি যে কি, এই তো বললি বাট কোম্পানিতে যাবি এক্সপ্লোর করতে, আবার এখান থেকে চেঞ্জ হয়ে কবরস্থান? বলছে না চেঞ্জ হয়নি ভাই, কবরস্থানে প্রথমে যাব, ওখান থেকে বেরিয়ে তারপর আমরা বাট কোম্পানি যাব। যখন ঠিক করেছি বেরোবো, তাহলে বাট কোম্পানিতে কতক্ষণই বার থাকবো, তার আগে একটুখানি ওই জায়গাটাও এক্সপ্লোর করবো আমরা। তো প্রথমে না বলছিলাম আমি, তারপরে আমার আর দুটো বন্ধু না বলছিল যে না ভাই, কবরস্থানটা যাওয়া হয়তো ঠিক হবে না, ওইসব জায়গা বেকার গেলে আবার শুনেছি বাড়ির লোকেরা বলে যে মানে জামা প্যান্ট সব মানে ধুয়ে দিতে হয়, আবার এসব ব্যাপার স্যাপার আছে, অনেকে মানে অনেকে মানে না। তার মধ্যে গ্রুপে একটা ব্রাহ্মণ বন্ধুও ছিল, ও বারণ করছিল। তো তাও সবকিছু ঠিকঠাক হয়, ঝগড়া ঝামেলা হয় ওইসব নিয়ে, যে কে যাবে না। লাস্টে ঠিক হয় যে সবাই যখন বেরোনোর জন্য এসছে তখন বেরোনো হবে। আচ্ছা। শেষমেশ আমরা বেরোই, তখন বাজে 12টা 12:30। আমরা দক্ষিণদারির রাস্তা দিয়ে হাঁটছি, ভেতরে রেলগেটের জায়গাটা চেনো তো? হ্যাঁ, চিনি। হ্যাঁ, তো রেলগেটের ওই জায়গাটা দিয়ে হাঁটছি। ফার্স্ট রেলগেট যে বাজারটা আছে না, পেছনে যে বাজারটা রেলগেটের, তো বাজারের ভেতর দিয়ে হাঁটছি। তো তখন কোনো কিছু অনুভব করছি না আমরা, মানে একদম ফ্রিলি, যে হ্যাঁ খুব মজা সবার মনে, যে দেখবো এরকম একটা ব্যাপার। আর তার মধ্যে কৌস্তব দা, আমরা তো এইসব জিনিসের সাথে কেউই অত পরিচিত নই, তাই না? এবং আমরা জানিও না যে আমাদের সঙ্গে কখন কি হয়, তাই না? তো
সাধারণত আমাদের সাথেও মানে কখনোই হয়নি, ওটাই আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর কোস্তাবদা মানে বুঝতে পারিনি জিনিসটা যে আমরা এরকম জাস্ট জিনিসটা ঘুরতে বেরিয়ে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে এবং মানে ব্যাপারটা ফ্যামিলির মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, মানে জাস্ট একটুর জন্য আমরা বেঁচে ফিরেছি বলতে পারো, একটুর জন্য। কি হয়েছিল বল। মানে সেই ঘটনা কোস্তবদা মনে পড়লে এখনো গায়ে কাটা দেয়, তোমাকে আমি বলছি এখনো বোধহয় মানে আমার বুকটা ধকপক করছে। আর তুমি বিশ্বাস Okay. করবে না একটা জিনিস, এই কথাটা মানে এই ঘটনাটা আমি যতবার বলতে গেছি না ততবার আমার সাথে কিছু না কিছু একটা ইনসিডেন্ট ঘটেছে, হুম 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 ততবার। মানে ইভেন তুই আমাকে যখন ওই 1 ঘন্টার ভয়েসটা পাঠালি, ঠিক আছে, তারপরে তুই বলছিলি যে কিছু প্রবলেম হয়েছে তোর সাথে। হ্যাঁ হ্যাঁ নাথিং হ্যাঁ। প্যারানর্মাল, মানে বাট বলতে পারি যে ব্যাড লাক টাইপের কিছু একটা। ব্যাড লাক, মানে কোনোভাবেই আমি কাউকে জিনিসটা শেয়ার করতে পারছি না, এরকম একটা ব্যাপার। মানে তোমাকে যখন রেকর্ডিংটা পাঠাচ্ছিলাম অনবরত কেউ না কেউ ফোন করছে, মানে তারা ফোন করে না কখনো, কেউ ফোন করছে, কেউ এসএমএস করছে, কেউ আমাকে ডাকতে আসছে, মানে কিছু না কিছু হয়েই যাচ্ছে। আচ্ছা, ইভেন এই তোমার সাথে রেকর্ডটা আমার এই নিয়ে 3 টাইম হচ্ছে, 3 টাইমস। দুবার তো অলরেডি কিছু না কিছু আটকে আমাদের ভয়েস প্রবলেমের জন্য ক্যান্সেল হয়ে গেল। হুম হুম। কি বলবো। তারপর কি হলো ভাই? হ্যাঁ, তো এইবার আমরা বেরোলাম ওই দক্ষিণদারির বাজারের রাস্তা দিয়ে হাঁটছি, ঠিক আছে। হুম তো সবাই গল্প গুজব করতে করতে হাঁটছে। আর তোমাকে প্রথমে বলে রাখি কৌস্তবদা, সবার ফোনেই বেশ মোটামুটি ভালোই চার্জ ছিল, ঠিক আছে। হুম। আমার তোর ফোনে আগে কবরস্থানে গেছিলি 73% না? চার্জ ছিল। আচ্ছা, তোর আগে কবরস্থান যাচ্ছিলি আগে না কবরস্থানে, আগে, আচ্ছা, না না, আগে কবরস্থান গেছি আমরা। হুম মানে ওই যে বলে না যে কম দামি জিনিসটা আগে করি আর বেশি দামি জিনিসটা পরে করি, ওরকম একটা ব্যাপার আর কি। মানে বাট কোম্পানির উপরে সবার ইন্টারেস্টটা বেশি ছিল, তাই জন্য ওটাকে লাস্টে কবরস্থান। রেখেছিলাম, আগে কবরস্থান ঘুরবো, হ্যাঁ এরকম একটা ব্যাপার। হুম তো কবরস্থানে যখন যাচ্ছি ওই দক্ষিণদারি বাজারের রাস্তাটা দিয়ে, তো দক্ষিণদারি কি বলতো মানে এমনি মিনিমাম ওদের 11:30 12টা অব্দি যাদের নিজেদের পার্সোনাল দোকান আছে ওসব খোলা রাখে, তারপরে বন্ধ হয়ে যায়, পুরো রাস্তায় খা করে, ঠিক আছে। হুম হুম তো সেম ওরকমই সিচুয়েশন, রাস্তা দিয়ে আমরা একাই হাঁটছি, কোনো কিছু নেই, গাড়ি ঘোড়াও অত চলছে না, একটা দুটো হয়তো লোক সাইকেল করে যাচ্ছে, যারা কাজ বাজ করে তারা যাচ্ছে। হুম হুম তো আমরা বাজারের রাস্তাটি দিয়ে যখন ক্রস করে ওই দক্ষিণদারির তোমার ওই যে রেল গেটের যে সেকেন্ড রেল গেটের যে রাস্তাটা আছে না, হুম 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 ওই রাস্তাটাতে যখন ঢুকলাম গোস্তবদা, তখন একটা মানে একটা হাওয়া, ঝড়ো হাওয়া দিল, ঠিক আছে, কিন্তু ওয়েদার ফ্রেশ ছিল, কোনো বৃষ্টি বাদল কিছু না, একটা ঝড়ো হাওয়া দিল। আর কেউই অতটা কিছু খেয়াল করিনি, নর্মালি হেঁটে যাচ্ছি, কবরস্থানটা এসে গেছে এবারে। এবার আচ্ছা। সাধারণত অত রাত্রেবেলা তো কবরস্থানে কোনো মানে সিকিউরিটি গার্ড থাকেই না, ঠিক আছে, আর দরজাও দেওয়া থাকে, আর অনেক বড় ক্রপসিক্যাল মানে গ্রিল আছে ওখানে, ঠিক আছে, অনেক বড়। হুম 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 এবার আমরা ঢুকবো কি করে, তার মধ্যে আমি একটা জিনিস ভয় পাচ্ছিলাম যে এইভাবে টপকে টপকে যদি ঢুকি, আশেপাশে লোকজন আছে, কেউ যদি দেখে টেকে নেয় কি ভাববে। এক্স্যাক্টলি। তা আমি প্রথমে একবার মানে বারণ করে উঠি এখানে যে, না ভাই দরকার নেই, দরকার নেই এইভাবে যাওয়ার। হুম হুম হ্যাঁ বলো। কবরস্থানে মেন বলো। যে প্রবলেম যেটা হয়, ঠিক আছে, ধর রাতের সময়, মানে একটা আগে হতো এই জিনিসটা, লাশ চুরি হতো কবর থেকে, ঠিক আছে, মানে ধর ফ্রেশ হ্যাঁ লাশ হ্যাঁ যেগুলো আসতো লাশ চুরি হতো, তাই জন্য এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। মানে রাতে তোরা ওরকম ভাবে কবরস্থানে ঢুকছিলি, ব্যাপারটা একদম অন্য রকমেরই ওটাই হয়ে ওটাই। যেতে পারতো কিন্তু। হুম হুম তারপর হুম। কি হলো ভাই? তার মধ্যে যদি কেউ ভিডিও ভিডিও যদি কেউ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিত তাহলে একটা অন্য ব্যাপার হয়ে যেত। Exactly. খুবই রিস্কের সাথে ঢুকেছিলাম আমরা। কি করে তো ঢুকলি বল? এবার একজনের ওপরে, হ্যাঁ ওটাই বলছি, মানে এবার গ্রিলটা তো অনেকটা উঁচু, তো এবার একজনের ওপর একজন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছে, আর লাস্টে আমি ছিলাম, তো আমাকে হাত ধরে টেনে ওরা তুলে দিয়েছিল। আচ্ছা। তো যেই নামলাম, কবরস্থানটা তোমাকে ফার্স্টে বলে দিই ফার্স্ট অফ অল কিরকম মানে জায়গাটা। কবরস্থানের মানে গেটটা দিয়ে বেরিয়েই জাস্ট বা হাতে পড়ছে একটা পুকুর, ঠিক আছে, বা হাতে একটা পুকুর পড়ছে, তার থেকে এগিয়ে গিয়ে ডান দিকে সব কবরগুলো, ঠিক আছে, হুম হুম তার থেকে আর একটু এগিয়ে একটা বাগানের মতো ফাঁকা জায়গা আছে, হুম একটা গোল রাউন্ডের মতো একটা ফাঁকা জায়গা আছে। তো আমরা কি করলাম, আমরা নেমে সবাই
যে মানে প্রথমে ফোন ঘাটছিল, ঠিক আছে, আমি বললাম ভাই তোরা ফোন ঘাটতে এসছিস না কেন, জায়গাটা দেখবি ঘুরবি। তো সবাই তখন ফোন টোন রেখে, তার ফার্স্টেই বললাম যে সবার ফোনে চার্জ ছিল, ভালো চার্জ ছিল, ঠিক আছে। তো 73% ছিল। আমার 73% ছিল, বিকজ আমি ওখানে ঢোকার আগে একটা বন্ধুকে ফোন করেছিলাম, তখনই আমি খেয়াল করেছি যে আমার ফোনে 73% চার্জ আছে। তোরা এখনো কবরস্থানের বাইরে দাঁড়িয়ে আছিস? না, ঢুকে গেছি অলরেডি, টপকেছি, টপকেছি বললাম একজনের ওপর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের ওপর একজন উঠে উঠে, আর আমি লাস্টে ছিলাম, আমাকে হাত দিয়ে টেনে ধরে তুলেছে ওরা, ঠিক আছে। রক্ত গরম ছিল। তো ওইভাবে উঠেছি। এবার উঠার পরে এবার যেভাবে বললাম তোমাকে যে বাদিকে পুকুরটা আছে, ডান দিকে কবর, আর একটু এগিয়ে গিয়ে তোমার হচ্ছে ফাঁকা জায়গার মতো আছে, বাগানের মতো, ঠিক আছে। তো প্রতিটা গ্রুপেই দেখবে না একটা মানে একটা দুটো ছেলে থাকে যারা মানে একটু সব জানে, সব বিষয়ে জ্ঞান আছে, এরকম একটা ছেলে, ঠিক আছে। সব জানতো তো হ্যাঁ, সব জানতা, যা বলবে তাতেই একদম হ্যাঁ বলবে। তো আমার ওই অঙ্কুশ বলে ফ্রেন্ডটা, ও একটু ওরকম টাইপের, মানে মনে কোনো ভয় ডর নেই, সবকিছু একদম খোলামেলা ওর কাছে, কোনো কিছু কঠিন নয়। তো এবার ও কি করে, আমরা কেউ অতটা মানে কোনো কিছুরই আশেপাশে যাচ্ছিলাম না, ঠিক আছে। মানে আমরা ছোটবেলা থেকে তো জেনে এসেছি যে মানে কবরস্থান বলো কি মানে শ্মশান বলো, এগুলো ভৌতিক জায়গা, মানে ছোটবেলায় যা শুনতাম আমরা আর কি, ঠিক আছে। তারপরে তো বড় হয়ে জানতে পারি যে মানে ওগুলোর থেকে পবিত্র জায়গা আর হয় না, ঠিক আছে। তো সেরকমই মানে মনে একটা তো ভয় ছিল, এত রাত্রেবেলা কবরস্থান এসেছি, জীবনে কোনোদিনও আসেনি। তো আমরা কি করি, ওই গেটটা থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে আশেপাশে দেখছি, যেরকম মানে অবাক চোখে দেখছি, কখনো তো দেখিনি অত মানে ভালোভাবে না, তো দেখছি ভালো করে। আর অঙ্কুশ বলে বন্ধুটা, ও কি করে, ওর মানে কি বলবো, কি করতে গেছিল আমি ঠিক জানি না, ওর ইচ্ছা হয় ও একটা কবরস্থানের ওপরে গিয়ে বসে, ঠিক আছে। কবরস্থানের উপরে বসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেছে, ঠিক আছে, বসেছে। বসে তাকে একটা ফোন করেছে, যে ফোন করে তার গেজাচ্ছে, তো অতটা শুনিনি আমরা, কেউ খেয়াল করিনি, কারণ আমরা ওখানে ঘুরতে গেছি, আমরা দেখছি আমাদের মতো। ও ওখানে বসেছে, ওকে মানে বেশি দূরেও না, মানে ধরো ওকে ছেড়ে আমরা 3 থেকে 4 পা হেঁটেছি, 3 থেকে 4 পা হাঁটলাম, ততক্ষণে ছেলেটা কথা বলছিল, ঠিক আছে, যাকে ফোন করেছে তার সাথে কথা টথা বলছে। এবার হুট করে ডেকে ওঠে, এ ভাই দাঁড়া। তো সাধারণত মানে অতটা কেউ কিছু ভাবেনি, আমরা পেছনে ঘুরলাম যে কি হয়েছে বল। বলছে এখানে আয়, সবাই এখানে আয়, সবাইকে ডাকলো। আমরা ভেবেছি বোধহয় বাবা কি হলো, আবার এরকম ভাবে ডাকলো কেন, সাধারণত যেরকম ভেবে থাকি আর কি। তো গেছি, ওই যে বললাম বাদিকে একটা পুকুর ছিল, ঠিক আছে। আমরা অনেক সময় দেখি না কোস্তাবদা, এই কালী পুজো বলো বা দুর্গা পুজো বলো, এত বড় বড় সব মোমগুলো লাগায়, খুব মোটা হয়, যে সারা দিন ধরে জ্বলে মোমগুলো। তো ওই রকম একটা মোম প্রায় শেষের পর্যায়ে, ঠিক আছে, মানে শেষ হবে এরকম হচ্ছে, মোমটা জ্বলছিল। আর ওই অঙ্কুশ বলে যে ফ্রেন্ডটা, ঠিক আছে, ওর একটু মানে বিড়ি খাওয়ার নেশা আছে, ঠিক আছে। তো সঙ্গে প্যাকেট সবই ছিল ওর। বলে ওঠে মানে জিজ্ঞাসা করে আর কি, যে এ ভাই দেখ ওখানে ওই পুকুরের ওই সাইডটা দেখ, একটা মোমবাতি ওখানে জ্বালানো রয়েছে, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়ার পরে তো একটা কিছু খাইনি, তো টান উঠছে ভাই। তখন সবাই বলতে গেলে বারণ করে, সবাই। আর ওর সাথে আর একটা ফ্রেন্ড যোগদান দেয় যে হ্যাঁ হ্যাঁ চল, আমিও খাবো, আমারও ইচ্ছা করছে, আমিও খাবো চ। তো বলতে গেলে সবাই বারণ করে যে না ভাই, এখানকার কোনো জিনিসে কিছু করিস না, তুই বেকার বসেছিস, ওটা থেকে উঠে যা ভাই, বাড়িতে গিয়ে তোর মাকে বলবি জামা প্যান্ট গুলো যেন তো ধুয়ে দেয়, ঠিক আছে, এইসব জামা প্যান্ট ওইভাবে ঘরে দুয়ারে রাখবি না। তো ওগুলোকে খুবই ক্যাজুয়ালি নেয় ও, মানে ও না মানে আমরাও নিই খুবই ক্যাজুয়ালি, ঠিক আছে, কারণ কোনো কিছুই নেই, খালি আমরা আছি ওখানে, না কিছু হচ্ছে না কিছু ফিল করছি, কোনো কিছু নেই, ঠিক আছে। তো সবাই ক্যাজুয়ালি আসি। এইবার কৌস্তবদা যখন পুকুরটার সামনে যায় না, ও কি বলতো, ও মানে বলে না যে একাই 100, ওরকম একটা ব্যাপার আছে ওর মধ্যে, ঠিক আছে। তো ও, আমি বলছিলাম ভাই তুই একটা কাউকে সঙ্গে নিয়ে যা, ওইভাবে অতটা মানে 3-4টে সিঁড়ি ছিল, ঠিক আছে। মানে তুমি কবরস্থানের পুকুরগুলো দেখেছো তো কিরকম হয়, পুরো একদম নিচে ডোবার মতো, একদম নিচে জল থাকে আর উপরে অনেকটা উঁচু থাকে। আচ্ছা আচ্ছা। তো ওরকম, ঠিক আছে। তো
আমরা বললাম যে ভাই তুই কাউকে একটা সঙ্গে নিয়ে যা, একা যাস না ওইভাবে, বেকার যদি স্লিপ টিলিপ কাটিস এই রাত্রেবেলা চোখে দেখতে পারবি না, ফ্ল্যাশ লাইটের কতটাই দেখতে পাবি, কাউকে একটা সঙ্গে নিয়ে যা। না ভাই দরকার নেই, আমি জাস্ট জ্বালাবো, জ্বালিয়ে চলে আসবো। কৌস্তব দা ওর ওইটুকু কথা শুনে আমরা জাস্ট পেছনে ঘুরে এক দু পা কি দেবো, জাস্ট এক দু পা কি দেবো, ওর চিল্লানোর আওয়াজ, এ ভাই বাঁচা, ও মাগো করে চিল্লে উঠেছে। মানে আমরা তো হতদম্ব হয়ে গেছি যে কি কি হলো ভাই, কি হলো। দৌড়ে গেছি ওর কাছে, দেখছি মানে ছেলেটা সাঁতার জানে না, ঠিক আছে, ছেলেটা সাঁতার জানে না, জল থেকে কিন্তু দূরে থাকে। যখন আমরা পুকুর টুকুরে স্নান করতে যাই ও এমনি সিঁড়িতে বসে স্নান করে, স্নান করে উঠে যায়। তুমি বলো কৌস্তবদা, যে ছেলেটা কখনো পুকুরে নামে না, সাঁতার কাটতে ভয় পায়, সেই ছেলেটা কখনো মানে ওরকম একটা জায়গাতে গিয়ে ডোবাতে কখনো নামবে? এটা কখনো পসিবল? সুস্থ মস্তিষ্কে নামবে না ভাই। সেটাই, তাও ওই টাইমে, তখন 1টা বাজতে যায় বোধ হয়, 12:30 1টা বাজতে যায় ওই টাইমে কবরস্থানের ওই ডোবাতে। তো ও কি করতে গেল তাও বুঝতে পারলাম না। আমাদের বলে গেল যে ভাই বিড়িটা জ্বালিয়ে চলে আসবো, গেল, গিয়ে দেখছি ওখানে আশেপাশে কোনো মোমবাতি নেই। তখন দেখতে পেলাম যে মোমবাতিটা জ্বলছে প্রায় মানে নেভার পুরো মুখে, ঠিক আছে, পুরো গলে গলে গেছে, জাস্ট নেভার মুখে পোলতেটা জ্বলছে। ও গেল, সুস্থ ভাবে গেল, হেঁটে চলে গেল, গিয়ে কি করলো জানি না। ও যখন গেল তখন আমরা পিছনে ঘুরে গেছিলাম, জাস্ট এক দু পা হেঁটেছি কি ও চিল্লে উঠেছে। দৌড়ে গিয়ে দেখছি ছেলেটা মানে ডোবার, পুরো ডোবার মুখে, মানে ডুবে যাবে এরকম একটা ব্যাপার, মানে হাত পা ছিটকাচ্ছে, মানে বাঁচা, মুখে দিয়ে বলতে পারছে না যে বাঁচা, হাত পা ছিটকাচ্ছে। জাস্ট পড়ার সময় চিল্লে উঠেছে, যার জন্য জানতে পারলাম। এবার রীতিমতো কি করব মানে আমি তো মানে ভয় পেয়ে গেছি, মানে শখ। আমি তো মুখে কোনো আওয়াজ করতে পারছি না আর কিছু। আমার যে ঋষি বললো বন্ধুটা, ও সাহস করে জলে নামে, যে বাঁচাতে তো হবে, ও সাহস করে জলে নামে। কৌস্তবদা ওই ছেলেটা সাঁতার জানে, সবকিছু করে, ইভেন জলের মধ্যে অনেক সময় মজাও করে থাকে, মানে ডুব সাঁতার গিয়ে একে ধরে ওকে ধরে, এরকম অনেক সময় করেছে ও, ঠিক আছে। ওই সাঁতার কাটা মানে জানা ছেলে, ও ওইখানে গিয়ে বলছে ভাই পাকে ডুবে যাচ্ছি, বলছে ভাই পাকে ডুবে যাচ্ছি, হাত ধর। কি বলবে তুমি বলো কৌস্তবদা? এই জল, এই যে ডোবা, এই যে জিনিসপত্রগুলো রয়েছে, এইগুলো ভেতরে টানে নিজের, ঠিক আছে, তুই বল আমি তারপরে বলবো। মানে কি হলো? আমি আমি কি বলবো কৌস্তবদা? আর আমি বললাম, ওই আমার আরেকটা যে বন্ধু সবিক বলল, ওকে বললাম তুই আমার হাতটা ধর, আমি আগে তো ধরি। মানে হাতটা ধরেছে কৌস্তবদা, মনে হচ্ছে যেন 100 জন মিলে ভেতরের দিকে টানছে, মানে মনে হচ্ছে পুরো জলের ভেতর ঢুকিয়ে দেবে ওদেরকে, আচ্ছা, সমেত আমাদেরও। আর এতটাই বাজে লাগ, আমিও পড়ে যাই জলের মধ্যে, আমিও পড়ে যাই রীতিমতো। আর পায়ে তো জুতো ছিল, আর রীতিমতো কোনোভাবে কৌস্তবদা টেনে হিচড়ে নিজেকে বার করি। আগে প্রথমে নিজে বাইরে আসি, ঠিক আছে, তারপরে ওদেরকে কোনোভাবে বার করি। আর অঙ্কুশ বলে যে বন্ধুটা ছিল বললাম না, যে প্রথমে গেল সিগারেট ধরাতে, ঠিক আছে, ওকে জল থেকে বার করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে, জাস্ট জল থেকে বার করেছি সেন্সলেস হয়ে গেছে। আর ঋষি বলে যে বন্ধুটা, তুমি বলো কৌস্তবদা, কেউ যদি পাকের মধ্যে মানে ডুবে যায়, হার্ডলি কি হবে? হার্ডলি হয়তো নুড়ি কাকড়ে পা ছিলে যাবে, তাই তো? এর থেকে বেশি কিছু তো আর হওয়ার কথা নয়। ওর মানে পায়ে থাই থেকে শুরু করে পুরো আপ টু গোড়ালি অব্দি, কৌস্তবদা আপ টু গোড়ালি অব্দি চিড়ে গেছে, পুরো লম্বা, আর ভালোভাবে চিড়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে চিড়েছে। আর আমরা মানে কি বলবো তোমাকে, ওই জলের ওইখান থেকে যতবার বেরোতে যাচ্ছি না, ঠিক আছে, যতবার বেরোতে যাচ্ছে ওইখানটা থেকে, ততবার মনে হচ্ছে জলের মানে যেন সমুদ্রের স্রোত হয় না, ওই রকম স্রোত, মানে জল ভারী ওইভাবে ভেতরের দিকে টানছে আমাদেরকে, মানে নিজেকে কিছুতেই জল থেকে উপরে তুলতে পারছি না, কিছুতেই না। মানে মনে হচ্ছে জলের ওয়েভটা বিরাট ভারী হয়ে গেছে।
আর তার সঙ্গে শরীরও ভারী, মানে ঢুকে যাচ্ছে শরীর বারবার নিচে, উপরে কিছুতেই তুলে আসতে পারছি না। তো যে করে হোক মানে বেরোলাম, বেরিয়ে 3-4 জন মিলে তো ওদেরকে তুললাম। তুলে এবার যে অঙ্কুশ বলে বন্ধুটার কথা বলছি, ও তো অজ্ঞান হয়ে গেছে। এবার মানে কি বলবো, অবস্থা সবার খারাপ। কি ওই মানে ওকে যে করে হোক ওকে মানে পেটে জল এরকম চিপে ঠিপে মুখ থেকে 1-2 বার জল বার করলো, জল বার করে কাশলো, কেসে ঠিক আছে জ্ঞান আসলো। তুমি মানে বিশ্বাস করবে না, জ্ঞান আসার পরে ছেলেটা পুরো সুস্থ ছেলে, কিছু কথা হয়েছে? বলছে, সবকিছু করছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ হ্যাঁ ভাই এরকম, আমি জিজ্ঞেস করলাম যে কি রে তুই পড়ে গেলি কি করে? তুই সুস্থভাবে হেঁটে গেলি, টর্চ লাইট হাতে নিয়ে গেলি, ফোনের টর্চ ফট জ্বালিয়ে, তুই পড়ে গেলি কি করে? আর ওখানে তো সিঁড়িতে কোনো স্লিপ নেই, এত নিচে ডোবাটা, আর এতগুলো সিঁড়ি রয়েছে, না কোথাও কোনো শ্যাওলা আছে যে তুই স্লিপ কেটে পড়বি, না এটা বর্ষাকাল যে কাদা থাকবে। তুই শুকনো মাটিতে আছাড় খেলি কিভাবে? ওর বক্তব্য প্রস্তাবটা ও স্পষ্ট বোঝাচ্ছে যে ভাই আমি জাস্ট নিচু হয়ে বসেছি, এরকম হাঁটু গেড়ে বসে বিড়িটা মুখে নিয়ে জাস্ট মানে মোমবাতির মধ্যে এরকম দিয়েছি, মনে হলো পেছন দিয়ে কেউ একটা ধাক্কা মেরে আমাকে ফেলে দিল। বলছে ভাই আমি স্পষ্ট বুঝতে পেরেছি কেউ একটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মানে ওর কথা শুনে তো এমনি 2-3 জনের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে বাড়ি যাবো শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তাও ওর কথা শুনে মনে সাহস জুগিয়ে ওখান থেকে রীতিমতো আমরা ছুটে বেরিয়েছি। আর কোনো দিকে যাইনি, বাগানের দিকেও ঢুকিনি, আশেপাশে কবরের দিকে তো আর যাইনি, বাদ দাও। রীতিমতো ওখান থেকে ছুটতে বেরিয়েছি, যেভাবে ঢুকেছিলাম সেভাবেই বেরিয়েছি। আর এইবারে ঢোকার সময় সবার লাস্টে ছিলাম আমি, এবার বেরোনোর সময় সবার আগে বেরিয়েছি আমি, ঠিক আছে। যে করে হোক ঘাড়ে ঠাড়ে পা দিয়ে আমাকে আগে বার করেছে, তারপরে আমি হাত দিয়ে টেনে টেনে একজনকে বার করলাম, তারপরে সবাই মিলে বেরিয়ে গেছি, ঠিক আছে। ওই ছেলেটা, এই যে অঙ্কুশ বলে যে ছেলেটা তোমায় যেটা বললাম, যে ওই জল থেকে বেরোনোর পরে যখন সেন্সলেস হয়ে গেছিল, তারপরে যখন ওর জ্ঞানটা ফেরে, ও কিন্তু মানে জানি না কোস্তাদা তখন ওর মধ্যে কোনো কিছু ছিল কিনা বা কিছু হয়েছিল কিনা, কিছুই বুঝতে পারিনি আমরা তখন অবধি আমাদের কাছে কিছু ক্লিয়ার নয় যে জিনিসটা কি করে হলো, বুঝতেই পারছি না। মানে অবাক কাণ্ড একটা, যে ছেলেটা কোনোদিন পুকুরের সামনে যায় না সে এইভাবে গিয়ে এরকম ভাবে ডুবে গেল, আর যে ছেলেটা সাঁতার জানে সে বাঁচাতে গিয়ে বলছে ভাই পাকে ডুবে যাচ্ছে। মানে এটা তো আমাদের কাছে একটা অবাক ব্যাপার। তো যে করে হোক ওইভাবে সবাই মিলে বেরোলাম। বেরিয়ে ওই অঙ্কুশ বলে ছেলেটা, ও মনে খুব সাহস নিয়ে বলছে যে কিরে বাড়ি তো যাবো না এখন, তাই না? আর একটা বন্ধু না গালাগালি দিয়ে উঠেছে, খুব একটা নোংরা ভাষায় ওকে গালাগালি দিয়ে উঠেছে। আর কৌস্তব দা যেই গালাগালিটা দিয়েছে না, মানে আমি তোমাকে বলছি আমার এখন গা হাত পা কাটা দিচ্ছে। যেই গালাগালিটা দিয়ে উঠেছে না, ওর ওর রিয়াকশন, ওর গলার স্বরটা সব সব পাল্টে গেল। মানে ও নিজের ভয়েসে বলছে না? না না, মনে হচ্ছে ডবল ভয়েস হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওর ভয়েস শুনতে পাচ্ছে, আর ও কখনো তো চিল্লামিল্লি করেই না। ওর ভয়েস শুনতে পাচ্ছি, প্লাস একটা মানে ওই যে বলে না ওই যে মুর্শিদাবাদের টান, যেরকম কথায় থাকে না একটা টান, এটা বাংলার মধ্যে একটা টেনে টেনে কথা বলে যেরকম, ওই রকম একটা টান ফিল করছে ওর কথাতে, ওই রকম টেনে টেনে কথা বলছে। আর ওই কথা আমাদের এখন দাদু দিদারা ছাড়া বাড়িতে কেউই বলে না, মা বাবারাও বলে না, ঠিক আছে, ওরকম ভাবে বাংলা। ও সেম ওইভাবে কথা বলছে। ও বলছে তুই আমারে খিস্তি মারলি কেন? আরে চিল্লে, তুই আমারে খিস্তি মারলি কেন? ও যেই এই কথাটা বলেছে না, যে খিস্তিটা মেরেছে, মানে ওই সবিক বলে বন্ধুটা ঠেলে এক চর মেরেছে আবার, ওর মানে ঠেলে আবার এক চর মেরেছে। যেই চরটা খেলো না কৌস্তব দা, আবার ঠিক হয়ে গেল, আবার গলার ভয়েস নর্মাল, মানে ওর কাছে সব রিস্টার্ট হচ্ছে। বলছে
কি হলো, তুই মারলি কেন? কি মারলি কেন মানে? তুই নাটক করছিস এখন রাত্রি 1:30-2টো বাজে, তুই নাটক করছিস? এখনই তোর এই জিনিসটা হলো, তুই জলের মধ্যে ডুবে গেলি, তুই নাটক করছিস? এখানে তোর পরিস্থিতি সবার দেখে এরকম মনে হচ্ছে যে তুই এখন এরকম ইয়ার্কি মারবি সবার সাথে? আচ্ছা, কি হয়েছে, এরকম করছিস কেন তোরা সবাই? মানে ওর কাছে না কোশ্চেনটা কিছু, মানে ওর মনে নেই হয়তো, ও এমন রিয়াকশন দিচ্ছে সবার কাছে, মানে কিছু জানেই না। তো সাধারণত ভাবলাম যে ঠিক আছে বাদ দে, তার মানে ওর কিছুই হয়নি, মানে আমরা ক্যাজুয়াল নিয়ে নিলাম পুরো ব্যাপারটা, যে তার মানে ওর কিছুই হয়নি, ও ঠিক আছে, বাদ দে চল। কারোর যখন কোনো সমস্যা হয়নি, ওর সাথে তো হয়েছে ব্যাপারটা, ও যখন ঠিক আছে, ও যখন নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে, তো চ আমরা বাড়ি যাবো না, আমরা ঘুরবো। মানে এটা কি বলতো, একটা মনে মনে একটা মানে ভয় তো ছিলই, তাও রাগে জেদের মধ্যে বলে না, যে জেদের মধ্যে কথা বলা, তো ওই জেদের মধ্যে নিয়ে কথাটা বলেছি আমি। এবার আমার কথাটা তো সবাই এগ্রি করেছে, হ্যাঁ চ চ তাহলে চলে যাবো। সেই দক্ষিণদারের ওই তোমার কবরস্থানের রাস্তা দিয়ে বেরিয়ে একদম সিধা হেঁটে, ঠিক আছে, তোমার ওই ভিআইপির রাস্তা আছে না, তো ভিআইপির রাস্তাটা যেখান থেকে একদম সিধা বেরোলেই তোমার বাট কোম্পানির রাস্তাটা ঢুকে যায়, হুম 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 বা সাইড দিয়ে বেরোলে আবার কলকাতা স্টেশন যাওয়ার রাস্তা আছে। হুম হুম তো আমরা সিধা ওই রাস্তাটা ধরি, ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে ওই যেরকম মানে এই কবরস্থানের কথাই চলছে, যে কি মানে ভাই এর মধ্যে ছিটা ফোটা ভয় ডর নেই যে এরকম একটা জিনিস হলো, তারপরেও মানে মনে এত সাহস যে না চ আবার বেরোবো। তো সবাই এইসব নিয়েই কথা বলে, তখন আমি বলে দেবো বাদ দে, ও নাটক করছে, এগুলো সব ঠিকঠাক আছে, ও নিশ্চয়ই বিড়ি সিগারেট ধরাতে গিয়ে ওর নিচে ওখানে কিছু দেখতে পেয়েছে, তার জন্য হুম এরকম হুম কিছু একটা করেছে, নইলে ওর ওর মনোবৃত্তি আলাদা ছিল। তো সবাই বলতে গেলে ওর উপর একটু রেগেছিলাম, যার জন্য ওকেই মানে ওই ওরকম কথা শোনাচ্ছিলাম আর কি। কিন্তু তখন তো ব্যাপারটা বুঝতে পারিনি যে এতটা ভয়ানক অলরেডি হয়ে গেছে, অতটা এগিয়ে গেছে ব্যাপারটা, ওইটুকু সময়ের মধ্যে যে এতটা এগিয়ে যাবে বুঝতে পারিনি। কৌস্তব দা, যে ছেলেটা কোনোদিনও বাট কোম্পানি যায়নি, ঠিক আছে, যে ছেলেটা কোনোদিন বাট কোম্পানি যায়নি, এই 2 দিন আগে ইউটিউবে দেখলো, দেখে বলছে, হুম সে হুম হুম। ডিটেলস বলছে আমাদেরকে রাস্তায় যেতে যেতে, জানিস তো ভাই এদিক থেকে রাস্তা আছে, আমরা ওই দিক থেকে গিয়ে এরকম করে ঢুকবো। সবাই মোটামুটি শুনে অবাক, যে ও জানলো কি করে, ও তো এইসব বিষয়ে অত মাথা ঘামায় না, ও খালি জায়গাটা দেখেছে যে আমাদের দক্ষিণদারিতে বাট কোম্পানি এরকম ভুতুড়ে ব্যাপার আছে। জায়গা শুনেছি, ব্যাপার আছে, আমরা দেখতে যাবো, হুম জাস্ট হুম এইটুকু। হুম। ও ব্যাপারটা জানলো কি করে যে এত এরকম ঢোকার জায়গা আছে এখান থেকে, এখানে এই আছে ওই আছে, এটাও জানলো কি করে? তো ওইটাও ক্যাজুয়ালি নিয়ে সব হেঁটে যাচ্ছে। শেষমেশ তখন 2টো বাজতে যায়, ঠিক আছে, 2টো বাজতে হয়তো 5-10 মিনিট বাকি এরকম সময় আমরা বাট কোম্পানির রাস্তাতে পৌঁছাই। এবার যখন বাট কোম্পানির রাস্তাতে পৌঁছাই কৌস্তব দা, আমার একটা বন্ধু আছে, যার বাড়িতে আমরা বললাম না যে বাড়িতে বলে এসেছি পুজো বলে, ঠিক আছে। হুম। তো ওর এত কিছু মানে হওয়ার পরে হঠাৎ ওর মনে পড়ে, আরে ভাই আমার চাবি কোথায়, আমার ঘরের চাবি কোথায়? ঘরের চাবি আমরা বলে কোথায় উঠি, বলতে? তোরা তো চাবি দিয়েই এসছিস হয়তো, নাকি? হ্যাঁ ওর বাড়ি, ও নিজের হাতে চাবি দিয়েছে। আর তোমায় আর একটা কথা বলি, যে হুম মানে ওর যে মানে যে বাড়িটা থাকে ওটা 2তলা বাড়ি, ঠিক আছে। হুম ওর একতলাতে ও ওর মা বাবা থাকে, আর 2তলাতে ওটা রেন্টে ভাড়া দিয়ে রাখে, ঠিক আছে। হুম। তো সাধারণত অতটা চিল্লামিল্লি হওয়ার কথাও না, যে ও আমাদের সাথে কথা বলতে বলতে ভুলে যাবে তালা দিতে, তেমন কোনোই ব্যাপার না। আর ওর শান্ত বাবা মা ছিল না মনে, বাড়িতে? হ্যাঁ ঘুমিয়ে পড়েছিল। তো তো তোরা লক করে বেরিয়ে এসছিস? হ্যাঁ আমরা লক করে বেরিয়েছিলাম, আর স্পষ্ট সবাই দেখেছে, ঠিক আছে, স্পষ্ট সবাই দেখেছে, ও তালা চাবি দিল, দিয়ে চাবি নিজের পকেটে ঢুকিয়ে ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে তারপর আমরা বেরোলাম, ওই যেরকম বললাম, ঠিক আছে। অঙ্কুশ রীতিমতো রিয়াক্ট করে, কথাটা যখনই ও বলে ওঠে যে ভাই আমি চাবি খুঁজে পাচ্ছি না, অঙ্কুশ রিয়াক্ট করে ওঠে যে কি চাবি খুঁজে পাচ্ছিস না?
আর কৌস্তব দেও কোনোদিনও যতই যা হয়ে যাক কোনো বন্ধুর ওপরে এইভাবে চিল্লাই না, কখনো কখনো চিল্লায় না এইভাবে। ও রিয়াক্ট করে ওঠে যে কি বলছিস, চাবি খুঁজে পাচ্ছিস না, নাটক করছিস, এখন ঢোকার মুখে তুই বলছিস চাবি খুঁজে পাচ্ছিস না। তখন ছবি একটা কথাই বলে, দেখ ভাই, তোদের কাছে যদি ঘোরা ইম্পর্টেন্ট হয় তো তোরা ভাই ভেতরে ঢোক, আমি আমি তোর হচ্ছে বাড়ি যাবো, ঠিক আছে, আমার বাড়ি আগে। যদি চাবি না পাই ভাই মা বাবা বকাবকি করবে, মারধর করবে, আমার বাড়ি আগে, আমি আগে বাড়ি যাব। তো সাধারণত একটা ছেলেকে অত রাত্রেবেলা নিশ্চয়ই আমরা বন্ধুরা একা ছাড়বো না, ডেফিনেটলি না। সবাই সবাই মিলে আবার ব্যাক করলাম। অঙ্কুশ কিছুতেই ওখান থেকে বেরোবে না। কোথা থেকে? ওই রাস্তা থেকে, ওই রাস্তা থেকেও কিছুতেই বেরোবে না, নাছর বান্দা না, আমি ঢুকবই, আমি ঢুকবই, ও ঢুকবেই ভেতরে। কোম্পানির ভেতরটায়? হ্যাঁ হ্যাঁ, বাট কোম্পানির ভেতরে ও ঢুকবেই। তারপরে ওর কথা হচ্ছে আমরা আগে এক্সপ্লোর করব, তারপরে তো আমরা বাড়ি যাবোই, তখন আমরা চাবি খুঁজবো, এটা বক্তব্য। আর তোরা ব্লগ বানাচ্ছিলি এই পুরো কেস ফেস যখন হচ্ছিল? ব্লগ প্রথমের দিকে বানানো স্টার্ট করেছি, যখন ওই যে জলের মধ্যে অঙ্কুশ পড়ে গেল, তখন আমার ফোনটা হাত থেকে পড়ে গেছিল। ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পরে আমি ফোনটা মুছতে মুছতে ভিডিও অফ করে দিই। মিনিমাম ধরো 10 থেকে 15 মিনিটের ভিডিও বানিয়েছিলাম, তারপরে ভিডিওটা অফ করে দিই। আর তারপর যখন এত ঘটনা ঘটে যায়, ঠিক আছে, যখন জানতে পারি যে এসব জিনিসপত্র মোবাইলে রাখা উচিত নয়, ঠিক আছে, তারপরে আমি ঘটনাটা ডিলিট করে দিই। বল তারপর কেসটা কি হলো? হ্যাঁ, তো মানে ওখান থেকে বেরোতে চাইছে না? চাইছেই না, ও নাছর বান্দা, ওখান থেকে বেরোবেই না। তো এইবার আমরা কি করব, রীতিমতো ওর উপর এমনি রাগ হচ্ছে, ঠিক আছে, যে এরকম একটা নাটক করলো। ওকে আবার খিস্তি খিস্তি মেরেছে, দিয়ে তখন তখন আর কোনো রিয়াকশন দেয়নি, ঠিক আছে, তখন চুপচাপ চুপচাপ যাচ্ছে আমাদের সাথে। আর যখন ওই বাড়ি ফিরছি না, কৌস্তব দা নিজের মনে কিরকম একটা হু হু করে আওয়াজ করছে মুখে, কোনোদিনও করে না ওরকম, কোনোদিনও করে না, নিজের মুখে বিড়বিড় বিড়বিড় করে একটা হু হু করে কিছু একটা আওয়াজ করছে, ঠিক আছে। এবার আমাদের মধ্যে কেউ নোটিস করেনি, বিজয় বলে যে বন্ধুটা, ও নোটিস করেছে। ও সবার লাস্টে হাঁটছিল, ও নিজের গার্লফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলছিল টাইপ করতে করতে, ও খেয়াল করেছে অঙ্কুশ এটা কি করছে, মাটির দিকে তাকিয়ে এরকম করে মাথা নিচু করে হাঁটতে 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 কি মানে বিড়বিড় 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 করে যাচ্ছে কিছু একটা। ও কি করে, ওর ঘাড়েটা এরকম ভাবে হাত দেয়, ঘাড়ে হাত দিয়ে বলে এই কি রে, কি হয়েছে তোর, ইশারায় বলে হুম হুম, জাস্ট এরকম হুম হুম, ইশারায় খালি হুম হুম করলো। আর ওই বিজয় বলে ছেলেটা, ও একটু মানে একটু ফাজিল টাইপের আছে, মানে খুব ইয়ার্কি ঠাট্টা মারতে ভালোবাসে এরকম। ও কি করেছে, অঙ্কুশের পিঠেরা জোরে এরকম এরকম ধপ করে একটা মেরে বলছে কি রে বল কি হয়েছে বল, মানে হিলাচ্ছে ওকে। আর রীতিমতো অঙ্কুশ রিয়াকশন আবার দিয়েছে, এই তোরে বারণ করলাম না একবার, কথা শুনিস না কেন, জানিস এক্ষুনি তুলে আছাড় মাইরা দিব। মুর্শিদাবাদের টানে? হ্যাঁ একদম পিওর মুর্শিদাবাদের টানে এরম ভাবে বলছে, সেম ওরকম ডবল ভয়েসে। ও আর ওই কথাটা এত জোরে চিল্লে বলে যে আমরা আগে মানে হয়তো ওদের থেকে 3-4 পা হাঁটে মানে আগে হাঁটছিলাম, দাঁড়িয়ে পড়েছি, আবার দাঁড়িয়ে আবার পিছনে গেলাম, কি হয়েছে মানে ওকে না তখন এরকম ধাক্কা ধাক্কি করছে সবাই, এই তোর কি হয়েছে, তাকাতে আমাদের দিকে, এই তাকা এদিকে তাকা, মাথা তোলে, এই তাকা। কৌস্তব দা যেই মাথাটা তুলেছে না, চোখ লাল, চোখ পুরো লাল, চোখের নিচে কালো ডার্ক স্পট হয়ে গেছে, যেটা ওর ছিল না, ঠিক আছে। একটা ছেলে ঘুরতে বেরোনোর আগে ওর মুখের দিকে তো সবাই নিশ্চয়ই আমরা তাকিয়েছি, সবাই সবাইকে দেখেছে, ঠিক আছে, ওই কালো স্পট ওর চোখের তলায় ছিল না। আর মানে যেভাবে হাঁটছিল ওই হাঁটার স্টাইলও ওর না, ওইভাবে কখনো হাত টাত নাচিয়ে ও হাঁটেই না। আর যেরকম ক্যাজুয়াল ভাবে সবকিছু নিচ্ছিল, হ্যাঁ ওটা নিত, কিন্তু এটা একটু বেশি হচ্ছিল, মানে সবকিছুই ক্যাজুয়াল। এখানে যাবি, ও ঠিক আছে চ, আগে এখানে ঢুকবোই তাহলে, মানে এরকম একটা ব্যাপার।
মানে ওর যে চাবিটা হারিয়ে গেছে, ওর যে বন্ধু হিসেবে কর্তব্য যে না হ্যাঁ ভাই সবাই যখন বলছে চল তারপরে এসে না হয় আমরা ওখানে যাবো, কেউ তো বলছে না যে আমরা আবার বেরোবো না, আমরা জাস্ট দেখতে যাবো যে বাড়ির চাবিটা কোথায়, মানে ও তালাটা আদৌ দিয়েছে কি দেয়নি, কারণ জানো তো মানে এত রাত্রেবেলা চোরের উপদ্রব এমনি। তো ওই সময় এই তুই তাকাতো, যেই চোখটা দেখলো না, মানে আমি তো দেখে স্টপ ওখানে হতদম্ব পুরো। আমি বুঝে গেছি যে এর কবরস্থানে কিছু একটা হয়েছে। মানে যে জায়গাটাকে তোরা ভেবেছিলি যে অল্পের ওপর দিয়ে চলে যাবে, সেখান থেকেই মেন কেসটা হয়েছে, সেখান থেকেই মানে বলতে পারো সূত্রপাত। আর আসল ঘটনা তো বাট কোম্পানিতে ঢুকে হয়েছে আমাদের সাথে, মানে কিভাবে যে বেঁচেছি স্বপ্নের মতো লাগে, আজও মনে হয় যে একটা স্বপ্ন, ওটা দুঃস্বপ্ন, যেটা জীবনে না ঘটলে বোধহয় ভালো হতো। সেই দাগ এখনো আমাদের গায়ে আছে। তো এবার ওরকম চোখ ঠোক দেখার পরে আমি মানে রীতিমতো ভয় পেয়ে একটা বন্ধুকে পাশে ডাকি, ভাই শোন দিকে, এর মধ্যে কিছু একটা মানে আলাদা জিনিস আছে, বুঝেছিস তো, এখন একে যা বলবি এ উল্টো রিয়াক্ট করবে, এর সাথে এখন ভেজাস না, আমি ভালো কথা বলছি, বাড়ি চ, বাড়ি গিয়ে মাথায় গঙ্গার জল টঙ্গার জল দিই, ও ঠিক হয়ে যাবে। মানে আমি কি ভেবেছিলাম বলতো, যে কোন একটা হাওয়ায় মানে হাওয়া বলে না বাজে হাওয়া লাগলে যেরকম হয়, আমি জাস্ট ওইটা ভেবেছি। আমি এত কিছু বুঝতেই পারিনি যে ঘটনা এত এগিয়ে গেছে উপরে, এত দূর চলে গেছে আমি বুঝতেই পারিনি। মানে আমি কেন, কোনো বন্ধুই বুঝেনি। কিন্তু ওই যে বললাম একটা ব্রাহ্মণ বন্ধু ছিল আমাদের মধ্যে, ও কি করেছে, গায়ত্রী মন্ত্র জপ করা স্টার্ট করেছে বুদ্ধি করে। বুদ্ধি করে নিজের পৈতেটা হাতে নিয়ে অঙ্কুশে মাথায় ঠেকাতে যাবে, কৌস্তব দা গায়ত্রী মন্ত্রটা মুখে পড়ছিল বলে হয়তো ও প্রাণে বেঁচে গেছে, নইলে অঙ্কুশে হাতেই বোধহয় সেদিনকে ওর মৃত্যু ছিল। মানে ও অঙ্কুশ মানে এমন ভাবে, মানে বলে না যে বাঘ একটা মানুষের উপর যেভাবে ছিটকে যায় না মারার জন্য, পুরো ওরকম করে দুই হাত দিয়ে পুরো গলাটাকে এরকম চিপে ধরেছে, এই তুই চুপ কর, তুই চুপ কর, মানে এরকম ভাবে বলছে তুই চুপ কর, এসব কথা তোরা কে কইতে বলেছে, তুই চুপ কর, মন্ত্র বলা বন্ধ কর, আমার গা জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে। মানে কৌস্তব দা ওই দৃশ্য মানে চোখে ভেসে উঠলে না, মানে রাতের ঘুম উড়ে যায় আমার সেই দৃশ্য। মানে ওরকম করে যে বলছে না, স্পষ্ট আমরা দুটো গলার আওয়াজ শুনতে পাচ্ছি, ঠিক আছে, আর ওই ভয়ঙ্কর যেভাবে চিল্লে চিল্লে বলছে, আমাদের ভাগ্য বলো আশপাশ থেকে কেউ দেখেনি ওসব কিছু, আমাদের মধ্যেই জিনিসটা হয়েছে। ও যেভাবে চিল্লেছে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছে, মানে এক দুজন তো পালানোর পথে, যে এ ভাই আমি আমি চললাম, আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে, আমার এসব সুবিধার লাগছে না ভাই, মা বাবা জানতে পারলে আস্ত রাখবে না, তোরা যা কিছু কর, আমরা বাড়ি গেলাম। এই বলে দুজন বেরিয়ে যাচ্ছিল, তো ঋষি বলে বন্ধুরা বলে এই সবাই যখন একসাথে আছে একসাথে থাক, ওর কি হয়েছে না হয়েছে আমি দেখছি। এবার গিয়ে না কৌস্তব দা ওকে আবার একটা চড় মেরেছে, তুই কি নাটক শুরু করেছিস রে এগুলো, হ্যাঁ রাত্রির এখন 2:30 বাজতে যায়, কি নাটক শুরু করেছিস, তোর কি ওর সাথে কোনো শত্রুতা আছে যে তুই চাইছিস না ওর বাড়ি যেতে, ও চাবিটা খুঁজে পাচ্ছে না, এমনি দেখছিস মনমরা হয়ে গেছে চাবিটা খুঁজে পাচ্ছে না বলে, চাবি খুঁজে না পেলে তো গল্প হয়ে যাবে পুরো ব্যাপারটা। গল্প মানে ও তো মানে বাড়িতে তো আমরা কেউ বললিনি যে আমরা এইসব করবো, আর একজনের বাড়িতে যদি হয় সবার বাড়িতে ফোন করে বলবে যে এরম এরম ব্যাপার, ছেলেগুলো সব এত রাতে বাইরে বেরিয়েছিল, মিথ্যা কথা বলে বেরিয়েছে। এটা বড় দুর্ঘটনা ছিল তখন। তো ওই টাইমে ওকে আবার যখন কৌস্তবদা চড় মারলো, আবার সেম জিনিস, পুরো রিস্টার্ট, পুরো রিস্টার্ট। কি হলো তুই মারলি কেন, মারার কিছুক্ষণ পরে, আর আমার বন্ধুরা ততক্ষণ মানে ও গায়ত্রী মন্ত্র বলছে, ঠিক আছে, জব করছে ব্রাহ্মণ বন্ধুরা, এই তুই কি শুরু করেছিস বলতো, বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো কি শুরু করেছিস তুই,
থেকে যে দুবার যে তোকে চর মারলো তুই বুঝতে পারলি না? তোর কোনো অনুভব হচ্ছে না যে তুই চর খেয়েছিস? ওই চর তোর মনে হয় তুই আমার গায়ে হাত দিলে আমি তোকে মারবো না? এরকম ভাবে বলছে, মানে ক্যাজুয়াল, যেরকম নর্মাল থাকে। চর মানে জানেই না। তখন মানে তখনও না কেউ বুঝতে পারেনি ব্যাপারটা, সবাই ভাবছে ও ইয়ার্কি মারছে, সবাই ভাবছে। রীতিমতো বাড়ি যাই আমরা। আমরা যখন মানে ওই বন্ধুরা যে বাড়িতে রাতে ছিলাম, ঠিক আছে, ওর বাড়ির সামনে যখন গেছি, ওই বন্ধুরা না কোস্তাব দা মানে অবাক। তোমাকে গল্প শুরুর সময়তেই বললাম যে আমরা যখন বেরোলাম সবকিছু ও দিয়ে টিয়ে বেরিয়েছে। যখন ঢুকছি ওর বাড়ির মুখে একটা, মানে ওর বাড়িতে না একটা দুটো গেট আছে, একটা মেন গেট, তার পাশে একটা ক্রপসিক্যাল গেট, ঠিক আছে। ও বলছে ভাই ক্রপসিক্যাল গেট তো দূরের কথা, আমি মেন গেটটাও দিয়েছি, ক্রপসিক্যাল গেটটাও তালা দিয়েছি, আর ওদের ওই একটা চাবির মধ্যেই দুটো চাবি, বুঝেছো, মানে রিং এর মধ্যে। ওদের ক্রপসিক্যাল গেটটাও খোলা, মেন গেট হা করে খোলা। বলো তুমি। খুবই সাংঘাতিক রে। তোদের ভুল হয়নি তো কোনো? এটাই হচ্ছে ব্যাপার, এটাই মানে ভাবার বিষয় যে কি এমন হলো। এটাই ভাবার বিষয় যে আমাদের সিদ্ধান্ত নিতে কোনো ভুল হলো, যে মানে কবরস্থানটা যাওয়া কি উচিত হলো না, এটাই হচ্ছে ব্যাপার। মানে ও তো রীতিমতো কাঁদো অবস্থাতে, যে ভাই মা বাবা ঘরে ঘুমাচ্ছে আর দরজা এইভাবে হা করে কিভাবে খোলা থাকতে পারে, কিভাবে সম্ভব এটা? তারপর কি হলো? তো এবার যখন আমরা চাবিটা মানে খোঁজার জন্য তো গেলাম, এবার গিয়ে যখন দেখছি ওই রকম অবস্থা যে দরজা খোলা ওইভাবে, সবার রীতিমতো এক কথায় বলতে গেলে মানে ফেটে গেছে সবার। আর বিশেষ করে যার বাড়ি আমার বন্ধুটা, ও তো রীতিমতো কাঁদো কাঁদো অবস্থায়। ভাই মা বাবা ঘরে আছে, মানে আমি নিজের হাতে গ্রিল দিয়েছি, নিজের হাতে, নিজের হাতে ছিটকিনি দিয়ে তালা দিয়েছি, দিয়ে আমাদের ক্রপসিক্যাল গ্রিল আমি দিয়েছি, গ্রিল খোলা প্লাস মেন দরজা ওইভাবে হা করে খোলা। আচ্ছা, যখন বাড়ির সামনে গেছি মানে ওইটা দেখার পরে সবাই দৌড়ে গেছি, এক দৌড়ে দৌড়ে গেছি, গিয়ে দেখছি তালা চাবি মাটিতে পড়া, ওইভাবে তালার মধ্যেই চাবি ঢোকানো, তালার মধ্যেই চাবি ঢোকানো। আর অবাক কাণ্ড হচ্ছে তালাটা খোলা অবস্থায় নয়, তালাটা বন্ধ অবস্থায় আছে, মানে লক করা অবস্থায়। তো ও দৌড়ে যায় ভেতরে, আগে নিজেদের লকার টকার সব কিছু দেখে, বলে না ভাই যেখানে যেটা ছিল সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তেমন ভয়ের কোনো কারণ নেই, যা যা ঘরে ছিল সব ঠিক আছে। ও মিনিমাম 15-20 মিনিট ধরে দেখে, চেক আউট করে সবকিছু। আমরা বাইরেই ওয়েট করছি, কারণ সবাই মিলে একটা ঘরে ঢুকলে মানে একটা দুটো কথায় আঙ্কেল আন্টির কানে গেলে উঠেই যাবে, তাই আমরা কেউই ঢুকিনি, একমাত্র ও ঢুকেছে যার বাড়ি। আর এখনো তোরা বার্ড কোম্পানির দিকে যাসনি? না, এখনো আমরা যাইনি, গেছিলাম মানে যেরকম করলো, হ্যাঁ ঢোকা হয়নি। তখন ওর চাবির কথা মনে পড়লো, করে আবার এই আমরা এখন ব্যাক এলাম। তো এবার ও বললাম যেরকম 15-20 মিনিট ধরে খুঁজেছে, খুঁজে বেরোলো, বেরিয়ে মানে ওর মুখের রিয়াকশনটা দেখে মনে হচ্ছে না ঠিক আছে, মানে আগে যেরকম করছিল দেখার পরে এবার রিয়াকশনটা দেখে মনে হলো না ঠিকঠাক আছে এবার। তো জিজ্ঞেস করলাম কি রে ঠিক আছে তো সব এবার বাড়িতে? হ্যাঁ ঠিক আছে। সবাই মিলে ঠিক করলাম যে আর কোথাও বেরোবো না, আমরা বাড়িতেই থাকবো। ঘরে মানে এই কথাটা জাস্ট উঠলো যে না ঠিক আছে, এই এত কিছু হয়ে গেল ভাই, আজকে আর বেরোতে হবে না, স্বাভাবিক, আজকে বাড়িতেই থাকি। ঠিক আছে, সবার মনে একই কথা যে আজকে বাড়িতে থাকি। কিন্তু ওই যে লাফাচ্ছিল যাওয়ার জন্য, সে আবার চিল্লে ওঠে, তাহলে কি করতে ডাকলি, তাহলে কি করতে ডাকলি? কবরস্থানে এরকম ব্যাপার হয়েছে তারপরেও আর ওর সাথেই কিন্তু জিনিসটা হলো, বলছে তাহলে কি করতে ডাকলি?
বাড়িতে মিথ্যা কথা বলে বেরোলাম, গুগলে দেখলাম, সার্চ করলাম, সার্চ করে বার করলাম, সবাই মিলে যে জিনিসটার জন্য প্ল্যান করলাম সেটাই তোরা করলি না। এবার স্বাভাবিক ওইভাবে বলছে চিল্লে চিল্লে, আঙ্কেল আন্টি তো উঠে যাবে। আর ও যা ছেলে, ধরো যদি ঘরে যেত তখন ওই টাইমে কোনো একটা কাণ্ড করতো যাতে আঙ্কেল আন্টি উঠে যায়, বুঝেছো? তো যাতে কোনো রকমের সমস্যা না হয় ওর কথাতে সবাই রাজি হয়ে যায়, না ঠিক আছে চল বাবা, তো যখন এত ইচ্ছা চ তোকে ঘুরিয়ে নিয়ে আসছি চ। আবার রীতিমতো সবাই, এবার ওই যে তালা চাবি নিয়ে যাতে প্রবলেম না হয়, তালাটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, আমি তালাটা নিজের হাতে দিয়ে চাবিটা সৌভিককে দিয়ে দিই যে ভাই এনে চাবিটা তোর কাছে রাখ। ও আমাদের সবার সামনে পকেটের চাবিটা ঢোকায়। এইবার কোনো মিস্টেক হওয়ার কারণ নেই, কারণ এবার সবাই দেখেছে তালা আমি দিয়েছি, চাবি কোথায় সবাই জানি আমরা। তো গেল বাড়ির কেস। এবার ওখান থেকে বেরোলাম, বেরিয়ে হাঁটছি, সবাই ঠিক আছে, অঙ্কুশও ঠিক আছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে পৌঁছালাম এবার বাট কোম্পানির সামনে। কটা বাজে রাতে? আমাদের তখন 2:30 বাজে, 2:30 বেশি, মানে ধরো 2:40-45, ঠিক আছে। পুরো রাস্তা ফাঁকা, ধুধু করছে, কিছু নেই, আশেপাশে কোনো লাইট নেই, ভালোই জানো ওই বাট কোম্পানির জায়গাটা পুরো অন্ধকার থাকে, ঠিক আছে। একটা অবাক ব্যাপার, যেটা বাট কোম্পানির যে সামনের যে ফ্রন্ট গেটটা, আমরা যেটা জানি ওই বাজারের সাইডে যেটা, ঠিক আছে, ওই সামনেই কিন্তু একটা শিব মন্দির আছে। শিব মন্দিরে তখন একটা মানে ধুনোটা গন্ধ পাচ্ছিলাম আমরা, জ্বলছিল কিনা দেখিনি, কিন্তু একটা সুগন্ধ পাচ্ছিলাম। তো মানে গন্ধটা শুকে একটা ভালো লাগলো, মানে মনটা একটু বেটার ফিল করছিলাম, হালকা লাগলো একটুখানি। এতক্ষণ যা যেরকম ঝড়টর কাটলো, তারপরে মানে ভগবানকে দেখে বা গন্ধটা শুকে একটু ফিলটা ভালো লাগছিল। এবার ভেতরে যাব, আর দরজা তো খোলাই থাকে সবসময়, অল টাইম ওর দরজা খোলা বাট কোম্পানির। ভেতরে ঢুকলাম। এবারে যখন ঢুকলাম না ভেতরে, মানে সেম জিনিস আমি, মানে যেরকম কবরস্থানে নামার সময় যেরকম একটা আমার মনে হলো যে মানে একটা হাওয়া বোধহয় আমাকে মানে ঠেলছে বাইরের দিকে, ঢুকতে দিচ্ছে না আমাকে। আচ্ছা, সেম জিনিস আমি ফিল করলাম এই বাট কোম্পানিতে ঢোকার সময়, যেটা কবরস্থানেও ফিল করেছিস? হ্যাঁ, যেটা আমি কবরস্থানেও ফিল করেছি। আমার মন করছিল যে আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আচ্ছা তোরাও কি এরকম কিছু ফিল করলি, মানে জিজ্ঞাসা করবো বন্ধুদের মধ্যে, আবার মানে হাসি মজা, যদি ওরা যদি কেউ ফিল না করে, যদি আমি একা ফিল করি, মনে হয় না যে হাসি মজা ওরাবে পড়ে এটা নিয়ে, যে হ্যাঁ অত ভয় পেয়েছে, তাই জন্য জিজ্ঞাসা করিনি, আর জিনিসটাকে ক্যাজুয়ালি নিয়েছি, না ঠিক আছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এমনি ঝোড়ো হাওয়া। তো ওই ভেবে এগোচ্ছি, সবাই সবার নিজের স্মার্টফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে নিয়েছে, কারণ ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না আশেপাশে, ঘুটঘুটে অন্ধকার। আর কৌস্তব, তোমায় যেটা বলেছিলাম, আমার ফোনের চার্জ 73% ছিল, ঠিক আছে, 1% কমেছিল, 72 হয়েছিল। আর আমরা বাইরে থেকে মানে বাট কোম্পানিটা দেখে যতটা মনে করছিলাম, ভেতরে গিয়ে না জিনিসটা পুরো উল্টো হয়ে গেল কৌস্তবদা। মানে একটা ফাঁকা মাঠ যেরকম হয় না, তুমি যতটা হাঁটবে তোমার ততটা লম্বা মনে হবে জিনিসটা, মানে এতটা মারাত্মক। এবার ঢুকলাম ভেতরটাতে, সবার ফোনে মোটামুটি চার্জ রয়েছে। আমরা জানতাম যে বাট কোম্পানি ঢোকার রাস্তা দুটো, একটা ফ্রন্ট গেট যেখান থেকে আমরা ঢুকলাম, আর আরেকটা পেছনের একটা গেট। আমরা মানে আমাদের সাথে এসব ঘটার পর আমরা জানতে পারি ওটা আন্ডারগ্রাউন্ড রাস্তা অব্দি আছে কৌস্তবদা। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জায়গা আছে? আন্ডারগ্রাউন্ড যাওয়ার রাস্তা আছে, এবং আমরা ওখানে গেছিও।
এবার আমি তোমার কাছে বলছি সেই জিনিসটা। তো যখন ঢুকলাম ভেতরে, তো আমার ওরকম একটা মানে ঘুটঘুট একটা জিনিস ফিল হচ্ছে অলরেডি, ঠিক আছে, মানে দমটা আমি ঠিক করে নিতে পারছি না, জিনিসটা আটকানো আটকানো লাগছে। কার ফিল হচ্ছে কিনা জানি না, কিন্তু আমার হচ্ছে। এইবারে এগোচ্ছি, আর ওখানে না মানে এক একটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ঘর, বুঝেছো? আর পুরো বাড়িটাই তো পোড়া, মানে পুরো কোম্পানিটাই তো জ্বালানো, ঠিক আছে, মানে পুরো পোড়া সবকিছু, মানে ভাঙা চোরা একদম। আর আমি যতটা জানি বাট কোম্পানিতে এখানে আগে ইংরেজরা মানে ওদের এক্সপোর্ট ইম্পোর্টের যত কালোবাজারি মাল বলো, যত কালোবাজারি জিনিসপত্র বলো, সব এখানে রাখতো। তারপরে জানাজানি হওয়ার পর পুরো বাট কোম্পানিটা পুড়িয়ে দেওয়া হয়, এবং যত মানে ওদের মানে কর্মচারীরা ছিল এবং অনেক ইংরেজ ফ্যামিলি ছিল যারা কোম্পানির ভেতরেই থাকতো, তারা পুড়ে মারা যায়। আচ্ছা, ঠিক আছে। তো বাট এটা আই থিঙ্ক মানে ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল না ব্রিটিশ পিরিয়ডের পরে হয়েছিল? এটা ব্রিটিশ পিরিয়ডেই হয়েছিল, তখনও আমাদের স্বাধীন হয়নি দেশ, আচ্ছা, বুঝলে? আমি যতদূর জানতাম এটা তো পরে হয়েছিল। না, এই যখন কোম্পানিটা পুড়িয়েছিল তখন আমাদের দেশ স্বাধীন হয়নি। আর এই রিসেন্টলি মানে 5-6 বছর ধরে, ঠিক আছে, এখানে মানে তোমার মার্ডার থেকে শুরু করে আরো মানে কালো জিনিস, মানে কালোবাজারি জিনিসপত্র বেচা কেনা সবকিছু আবার এরকম মানে কন্টিনিউ, আগে যেরকম হচ্ছিল সেরকম আবার শুরু হয়ে গেছিল। আন্ডারগ্রাউন্ডে কিছু আছে সেটা আমি জানতাম না। এটা আমরাও জানতাম না, বা যে ইউটিউব চ্যানেলে অঙ্কুশ দেখেছিল সেখানেও কিন্তু এগুলো বলা ছিল না, এত কিছু বলাই ছিল না। যদি আমরা ওখানে না যেতাম আমরা এত কিছু কখনো জানতেই পারতাম না। আচ্ছা আচ্ছা, তো এবার যাই হোক, হ্যাঁ, তো এবার যখন আমরা এগোচ্ছি, ঠিক আছে, আমরা তো জানি যে ফ্রন্ট থেকে ঢুকেছি, আবার ফ্রন্ট থেকেই আমরা বেরোবো, ঠিক আছে ভাই, যে পথ থেকে এসছি সেই পথেই আমরা বেরোবো, সুস্থ সবল এসছি, সুস্থ সবল ফিরতে চাই, সবার মনে একটাই কথা। আর তার মধ্যে মনে অলরেডি ভয় আছে, এই অঙ্কুশের সাথে যে ব্যাপারটা হলো, যেরকম ভাবে কথাবার্তা বলছিল, স্বাভাবিক কোনো মানুষ হলে মানে হয়তো বেরোতো না। সেই টাইম যে ভগবান আমাদের মনে কেন এত সাহস দিল বা কি হলো যে আমরা বাড়ির মুখে গিয়েও আবার ফিরে এলাম, আবারও মানে মৃত্যুর মুখে চলে এলাম, কেন এলাম জানি না। তো যখন ভেতরে ঢুকেছি, যেটা বললাম যে আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে, চার সাইডে চারটে বাড়ি, চার সাইডে চারটে, আর মধ্যখানে একটা পুকুর, ঠিক আছে। তো যে যার হাতে নিজের ফোন নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে রেখেছে, আমরা একটা কম্পার্টমেন্টে ঢুকলাম। এবার কৌস্তব দা যখন ঢুকলাম, মানে স্পষ্ট স্পষ্ট বুঝতে পারছি যে কেউ একটা ফলো করছে পেছন থেকে আমাদেরকে। মানে মনে হয় না কেউ একটা যদি 8 চোখে তাকিয়ে থাকে, তুমি ফিল করতে পারবে যে কেউ তোমাকে দেখছে। আচ্ছা, স্বাভাবিক, বা মানে একটা পেরিফেরাল ভিশন দিয়ে বোঝা যায়। একদম একদম। বা তোমার ঘাড়ে যদি কারো একটা নিঃশ্বাস পড়ে, তুমি কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, সেম জিনিস। আমরা হাঁটছি, এই একটা কম্পার্টমেন্টে ঢুকলাম, ঢুকে জাস্ট একতলাতে উঠেছি, গ্রাউন্ড থেকে সিঁড়ি দিয়ে একতলাতে উঠেছি। আর কৌস্তব দা মানে ওই বাট কোম্পানির ওই কম্পার্টমেন্টটাতে মানে আমরা সাধারণত কি জানি যে পটি বা টয়লেট ওটা মানে নিচের দিকে হয়, তো আর ওইটা না উপরের দিকে, কিরকম একটা মানে উল্টো টাইপের জিনিসটা, বুঝেছো? ওটা উল্টো টাইপের জিনিস, যদিও দেখে প্রথমে বুঝতে পারিনি ওটা পটি, কিন্তু নিচে যখন নালা টাইপের করা ছিল দেখলাম, তখন বুঝতে পারলাম যে ওটা পটি করার জায়গা। তো ওই সাইডটা আমরা গেলাম না, তো ওই সাইডটা থেকে সিধা হেঁটে আমরা 3 তলার দিকে উঠতে যাব। মানে পুকুরে ঢিল মারলে যেরকম একটা আওয়াজ হয় না, পুরো জল নড়ে চড়ে ওঠে বা একটা আওয়াজ হয় যেরকম ধূপ করে, একটা বড় ধামড়া ঢিল ফেললে যেরকম হয়, সেম একটা আওয়াজ শুনতে পেলাম, সবাই শুনতে পেয়েছি। দৌড়ে গেলাম, গিয়ে জাস্ট
উকি মেরে দেখলাম যে কি হলো, কিছু নেই, পুরো নিস্তব্ধ যেরকম ছিল, কিন্তু আওয়াজটা স্পষ্ট সবাই শুনেছি। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছি, কেউ কিছু বলছি না, সবাই জাস্ট নিজের মুখের দিকে তাকালাম, আবার এগিয়ে গেলাম। যখন 3 তলার দিকে পাটা দেব, অঙ্কুশের খুব এক্সাইটেড, মানে ও খুব এক্সাইটমেন্টে আছে, ও সবার আগে যাবে, ঠিক আছে। এক দৌড়ে মানে সিঁড়ি, মানে 2-3টে সিঁড়ি ঝাঁপ দিয়ে দিয়ে 3 তলা উপরে উঠলো। 3 তলা উপরে উঠে, মানে আমরা তো আস্তে আস্তে উঠছি, উপরে উঠে কোস্তাব দা আর ওর পেছন পেছন ঋষি বলে বন্ধুরা উঠেছে, যে ও আবার কি করে ফেলবে, ওর সাথে আমি যাই। তো দুজনে উঠেছে আর আমরা উঠছি তখন আস্তে আস্তে, ঠিক আছে, গল্প গুজব করতে করতে আস্তে আস্তে উঠছি, যে হ্যাঁ বাট কমপ্লিটে ঢুকলাম, এই কম্পার্টমেন্টে আছি, এবার ওইটাতে যাবো, ঠিক আছে। এরকম হাত দিয়ে ইশারা করতে করতে এই জাস্ট কথা বলছি যে এই পরেরটাতে যাব, পরেরটাতে যাব বলতে বলতে ঋষির আওয়াজ, কি করছিস ছাড়, তুই কি করছিস ছাড়। অঙ্কুশ ওর হাতে কামড়ে দিয়েছে। অঙ্কুশ কামড়ে দিয়েছে? কামড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর কৌস্তব দা, মানে যদি ইয়ার্কিও মেরে থাকে, মানুষ কামড়ালে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে তো। আমরা যখন চিল্লানো শুনে ওপরে উঠেছি, দেখছি জন্তু জানোয়ারের মতো কামড়ে ধরে রয়েছে, রীতিমতো রক্ত বেরোচ্ছে ওর হাত থেকে, রীতিমতো ওর হাত থেকে রক্ত বেরোচ্ছে। ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আগে ঋষিকে মানে সরালাম, সরিয়ে নিয়ে আসলাম, ও ধাক্কা মেরে সরিয়ে দিয়েছি। কি করলি রে এটা? ও বলছে আমি কিছু করিনি, ও আমাকে ডেকেছে। তোকে ডেকেছে মানে? মানে ঋষি জাস্ট হয়তো ওকে বলেছিল কিরে খাবি না, মানে সিগারেট, ইশারায় সিগারেট দেখিয়েছিল, ঠিক আছে, কিরে খাবি না, এরকম ভাবে সিগারেট দেখিয়েছিল। আর যেই না ও শুনেছে কিরে খাবি না, অমনি ছুটে গিয়ে ওর হাতে কামড়ে দিয়েছে। ছুটে গিয়ে কৌস্তবদার হাতে এইভাবে কামড়ে দিল। দৃশ্যটা দেখে তো মানে কি বলবো, বুকের ভেতরে রীতিমতো তখন অবস্থা আমার খারাপ অলরেডি। আমার না, সব প্রত্যেকের অবস্থা খারাপ অঙ্কুশের ওই জিনিস দেখে। সবাই মনে মনে ধরেই নিয়েছি যে একে কিছু কিছু একটা ভর করেছে, এ নর্মাল নেই। তখনই ঠিক করি কৌস্তব দা ওখান থেকে বেরিয়ে যাব, তখনই ঠিক করি। আমি তোমাকে একটু আগেই বললাম যে আমরা মানে 1 তলা থেকে 2 তলায় উঠলাম, 2 তলায় ওঠার সময় ওই জলে ঢিল পড়ার আওয়াজ শুনতে পেলাম। তারপরে 3 তলায় উঠে এই কেসটা হলো। কৌস্তব দা আমরা যখন উঠেছি নিশ্চয়ই বুঝেছি ওটা 3 তলা, যখন নামবো তখনও নিশ্চয়ই ওটা 3 তলাই থাকবে, নিশ্চয়ই 5-7 তলা হয়ে যাবে না? না, আমরা দৌড়ে দৌড়ে, হেঁটে হেঁটে না, দৌড়ে দৌড়ে সিঁড়ির পর সিঁড়ি নামছি, সিঁড়ি শেষ হচ্ছে না। আচ্ছা। সিঁড়ির পর সিঁড়ি নেমে যাচ্ছে, সিঁড়ি শেষ হচ্ছে না। একটা টাইমে মানে ধরো মিনিমাম 5 মিনিট ধরে কৌস্তব দা আমরা ওইভাবে সিঁড়ির পর সিঁড়ি নামলাম, মানে সিঁড়ির তো শেষই নেই। শেষে যখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, মানে যখন মানে রীতিমতো কান্নার অবস্থায় সবাই, রীতিমতো যখন খালি অঙ্কুশ ছাড়া, অঙ্কুশ আর ঋষি ছাড়া, ওরা দুজন ছাড়া রীতিমতো সবাই কান্নার অবস্থাতে। আমরা মানে হয় না যে একটা একটা ভ্রমের মধ্যে ছিলাম তখন, যে দৌড়াচ্ছিলাম, বেরোতেই হবে বেরোতেই হবে, মাথায় খালি একটাই চিন্তা, বেরোতে হবে। যখন ওই চিন্তাটা থেকে যখন বেরিয়ে আবার যখন জিনিসটা ফিল করলাম যে আমরা কোথায় রয়েছি এখন, আশেপাশে দেখি, যখন আবার দেখলাম এই কিছুক্ষণ আগে সিঁড়িতে ছিলাম, সেম জায়গায় আবার ব্যাক এসছি 3 তলাতে। তুমি বলো তাহলে এই 5 মিনিটটা ধরে আমরা কি করলাম? এই যে 5 মিনিট ধরে আমরা সিঁড়ি দিয়ে মানে নেমে গেলাম খালি, এটা তাহলে কোথায় গেল জিনিসটা, জায়গাটা? সিঁড়িগুলোই বা কোথায় উধাও হয়ে গেল, বা আমরাই একা একা আবার 3 তলায় কি করে চলে গেলাম? জাস্ট ভাব। ওকে ওকে, তারপর কি হলো?
তো মানে তুমি বলো কৌস্তব দা, এই 5 মিনিট ধরে তাহলে আমরা কি করলাম? এই 5টা মিনিট টাইম আমরা কোথায় ছিলাম যে এতক্ষণ ধরে মানে সিঁড়িটা দিয়ে বারবার নেমে যাচ্ছি? হুট করে যখন আমরা অনুভব করলাম যে কোথায় রয়েছি, তখন দেখলাম 3 তলাতেই দাঁড়িয়ে আছি। কিন্তু 5টা মিনিট ধরে যে এই যে এতক্ষণ ধরে আমরা দৌড়ে দৌড়ে ছোটাছুটি করে মানে বেরোনোর চেষ্টা করছি, নামার চেষ্টা করলাম, তাহলে এই 5টা মিনিট তখন আমরা কোথায় ছিলাম? তুমি বলো। তো গেল ওইসব। তো এবার মানে যে করে হোক খুব কষ্ট করে ওখান থেকে 3তলা থেকে নামলাম, আমরা সিঁড়ি দিয়েই নামলাম, ঠিক আছে? মানে এক একজন তো মানে ভগবানের নাম নেওয়া শুরু করে দিয়েছে। ওই ব্রাহ্মণ বন্ধুটা সে গায়ত্রী মন্ত্র বলছে, আর একজন হনুমান চালিসা পড়ছে, মানে এরকম অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তখনও অবাক করা বিষয় যে অঙ্কুশ রিয়াকশন দেয়নি। যে একটু আগে হনুমান চালিসা বা বলো ওই গায়ত্রী মন্ত্র শুনে ওরকম রিয়াক্ট করে উঠেছিল না, ও কোনো রিয়াকশন দেয়নি তখন অবধি। ও কিন্তু শান্ত, চুপচাপ। জাস্ট কামড়টা দেওয়ার পরে যখন ওকে ওসব বলা হলো, আর তারপরে যখন এই সিঁড়ি থেকে নামার ব্যাপারটা হলো, তখন কিন্তু ও আমাদের সাথে দৌড়াদৌড়ি করছিল নামার জন্য। এটাও একটা অবাক করা ব্যাপার। তো রীতিমতো আমরা নামলাম নিচে। এইবার কৌস্তব দা মানে এই জায়গাটাতে মানে এমন জিনিসটা হলো না, মানে আমাদের বন্ধুদের মধ্যে হয়তো 2-3 জনের মতো হয়তো সেদিনকেই হয়তো মারা যেত, এত ভয়ঙ্কর জিনিসটা হয়েছে। মানে জাস্ট এই সিনটা মনে করলেই মানে না গায়ে কাটা দিয়ে ওঠে। 3তলা থেকে নামলাম, নেমেই তোমায় যখন আমি মানে বললাম যখন ব্যাপারটা যে ঢোকার সময় 4টে কম্পার্টমেন্ট আছে আলাদা আলাদা, ঠিক আছে? আর মিডিলে পুকুর। তো আমরা একটা কম্পার্টমেন্টে ঢুকেছিলাম। আর যেহেতু এরকম একটা ব্যাপার হলো, অঙ্কুশ কামড়ে দিল, তো মানে সবার মনোবৃত্তি ভেঙে গেছে যে আর ঘোরাঘুরির দরকার নেই, অনেক দেখা হয়েছে, অনেক এক্সপ্লোর হয়েছে, এবার ভাই বাড়ি ঢুকতেই হবে। 3টে বাজে, বাড়ি ঢুকতে হবে এবার। আর এইটুকু জিনিস আমি জানতাম, আমার নলেজে ছিল যে 3টে মানে এটা খারাপ টাইম। 3টে টাইমটা পজিটিভ টাইম নয় বা কোনো ভালো সময় নয়। তো আমার মাথায় বারবার এটাই ঘুরছিল যে কতক্ষণে ভোর হবে, কতক্ষণে ভোর হবে, আর কতক্ষণে আমরা এখান থেকে বেরোবো। এই জিনিসটা ভাবতে ভাবতে 3তলা থেকে যে করে হোক নামলাম। নেমে কৌস্তব দা আমরা ঢুকেছিলাম কিন্তু ফ্রন্ট থেকে, ঠিক আছে? কিন্তু যখন নিচে নামি, নিচে নামার পর আমরা যখন উঠেছিলাম কোনো দিকে দেখিনি যে কোনো গুপ্ত সুড়ঙ্গ বা কোনো কিছু রয়েছে, ঠিক আছে? কোনো কিছু কিন্তু দেখিনি। যখন নিচে নামলাম ওই ফ্ল্যাশের লাইটেই দেখতে পেলাম যে একটা মানে মাটির তলায় ঢোকার মতো একটা রাস্তা আছে, যেটা অন্ধকার এবং গভীর অব্দি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর? ঠিক আছে, মানে আমাদের সাথে এটা কি হচ্ছিল জানি না কৌস্তব দা, মানে এক একটা জায়গাতে আমাদের সাথে ঘটনা ঘটছে, আমরা ফিরে আসার মনোবৃত্তি করেও ফিরতে পারছি না। মানে আমাদের কি মনে হলো যে না, আমরা হয়তো এখান থেকে এসছি, কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড থেকে আসিনি, আমরা এসছি অন্য জায়গা থেকে। আমরা এসছি ফ্রন্ট থেকে, সামনে শিব মন্দির ছিল। কিন্তু আমার মানে ভুলটা তো আমার একা, মানে নিশ্চয় হলে আমার একার হবে, সব প্রত্যেকের তো হবে না যদি ভেবেও থাকি। কৌস্তব দা কথাটা মেনলি আমি বলিনি, কথাটা বলেছে আমার বাকি 2টো বন্ধু যে আরে এই তো রাস্তা পেয়ে গেছি, আমরা তো এখান থেকেই এলাম। সবাই চিল্লে উঠেছে হ্যাঁ চ। মানে তখন রীতিমতো মানে যেহেতু ভয়ভীত হয়ে আছি, এরকম মর্মান্তিক ব্যাপার একটা হলো, তো যে করে হোক বেরোতে হবে।
তো ওই মণিবত্তি নিয়ে নামলাম নিচে, টর্চ লাইট। আর জায়গাটা এমন যে তুমি একজনের বেশি দুজন পাশাপাশি হাঁটতে পারবে না। আমরা একজনের হাত ধরে ধরে আর একজনের হাত ধরে ধরে এরকম করে সিঁড়ি থেকে নামলাম। নেমে যে কি বড় ভুল করলাম, মানে কি বলবো। নেমে 3 সাইডে 3টে রাস্তা যাচ্ছে, ঠিক আছে, 3 সাইডে 3টে রাস্তা যাচ্ছে। আমরা ঠিক করলাম ডান দিকেরটায় যাব। আর কেউ আলাদা যায়নি, কারোর মনে অত সাহস হচ্ছিল না যে আলাদা আলাদা যাবে, সবাই একসাথে। তো ডান দিকের রাস্তাটায় যখন ঢুকলাম, ওটা ছিল প্রস্তাবটা আসলে জেলখানা। মাটির নিচে তলায় ওটা জেলখানা ছিল। তা আমরা দেখছি মানে পুরনো, মানে কি বলবো, মানে পুরনো জিনিসপত্র, মানে আসবাবপত্র ভাঙা চোরা, ঠিক আছে, এরকম মানে লাঠি ঠাঠি সব ভাঙার জিনিস পড়ে আছে, মানে পুরোনো দিনের সব আসবাবপত্র পড়ে রয়েছে, কত পেপারস টেপার্স পড়ে রয়েছে, মানে মানে হলুদ হয়ে গেছে সবকিছু, কালো হলুদ, এরকম কিছু বোঝা যাচ্ছে না। ওখান থেকে আমরা হেঁটে বেরোতে বেরোতে আর একটা রাস্তা পড়লো, ওই রাস্তাটায় ঢুকলাম। কৌস্তবদা মানে ঢুকে না, এত বাজে নোংরা, মানে পচা গন্ধ, মানে নাক খোলা রাখতে পারছি না। নাক এরকম চেপে ধরে আছে, এরকম নাক চেপে ধরে যাচ্ছে, মানে এত ঝাঁঝালো গন্ধটা, মানে কি বলবো, পুরো গা গুলিয়ে মানে বমি চলে আসছিল, এরকম গন্ধ। আর একটু এগোতে না এগোতেই মানে এমন একটা জিনিস দেখলাম, যেটা দেখে মানে সঙ্গে সঙ্গে আবার পিছিয়ে এসছি। দেখলাম যে মানে ছিকল হয় না, ছিকল, মানে যেরকমটা আমরা মুভিজে দেখে থাকি, পুরো সেম দেখেছি। ছিকলের মধ্যে, ঠিক আছে, মানে মানুষের একটা হাড় এরকম ভাবে ঝুলছে ছিকলের মধ্যে। ভাই তুই সিরিয়াসলি এটা দেখেছিস? সিরিয়াসলি? তুই ইউটিউবে যাবে কিন্তু সিরিয়াসলি গোস্তবদা। ওকে, মানে মানুষের হাড় ওইভাবে যে ঝুলছে, তুমি বুঝতে পারছো আমাদের এই সিচুয়েশনে? তোরা শিওর মানুষের, এটা কোনো পশুরও হতে পারে? সেটা হতে পারে, কিন্তু মানে আমাদের যে মানে সিদ্ধারা যেরকম না, সেম ওরকমই, ঠিক আছে, ব্যাকবোনটা সেম ওরকম। তাই ওটা থেকে আইডেন্টিফাই করলাম যে হয়তো মানুষের। না, অনেকে তো গেছে, তারা এগুলো আই থিঙ্ক দেখেনি। মানে হতে পারে তারা দেখেনি, মাটির তলায় ঢুকেছে কিনা আমি এটাও বলতে পারবো না। ওকে, তো যখন মানে হাড়টা দেখলাম না, মানে এক তো মাথা ঝিনঝিন তো করছিলই, এই পচা গন্ধ, ঠিক আছে, তার মধ্যে তোমার মানে ওই জিনিসটা দেখার পরে না, মানে কোস্তাদা মনে হচ্ছে চোখ আমার ঝাপসা হয়ে আসছে, আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না। হুট করে না মাথাটা চক্কর দিয়ে উঠলো। আমি রীতিমতো সব বন্ধুদের মানে বলছি, ভাই এখান থেকে বেরো, আমার শরীর ভালো লাগছে না, আমার যখন তখন মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবো, এখান থেকে বেরো। রীতিমতো ধাক্কা ধাক্কি করে ওখান থেকে বেরোলাম। আমরা গুলিয়ে ফেলেছি আমরা কোন দিক থেকে এসেছি, মেনলি একটা মেজের মধ্যে আটকে গেছি, ঠিক আছে, অত বড় জায়গার মধ্যে আমরা আটকে পড়েছি, কেউ বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না। আর একটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, তোমাকে আমি শুরুতে বলেছিলাম মোবাইলে সবার মানে চার্জ ছিল, ঠিক আছে, এই ঘটনাগুলো হওয়ার সময় তো আমরা মোবাইল ফোন তো বারবার ঘাটাঘাটি কিছুই করিনি। প্রস্তাবটা টর্চ লাইটের আলো মানে আমরা জ্বালিয়ে রেখেছিলাম, আমরা বন্ধই করিনি। আলো যে কখন হুট করে বন্ধ হয়ে গেছে আমরা নিজেরাও খেয়াল করিনি, ওই জিনিস দেখতে দেখতে, হাট দেখতে দেখতে। আলো বন্ধ, কোনো নেটওয়ার্ক নেই, টাওয়ার নেই, মোবাইল ডেড প্রত্যেকের। ইভেন একটা বন্ধু ঘড়ি পরে এসেছিল, ঘড়িও বন্ধ হয়ে গেছে। ওকে,
ওর ঘড়িতে 1:10 বেজে, ঘড়ি বন্ধ। তো ওই মানে অন্ধকারের মধ্যে তোদের তখন প্রায় রাত 3টে বা তারও বেশি বাজে, বাট ওই 1:10-এর সময় ঘড়িটা বন্ধ হয়ে গেছিল তোরা যখন হয়তো ওই কবরস্থানে ছিলি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম সেম টাইম 1:10। তখন ওখানেই ছিলাম আমরা। তখন ওই চাবির কেস বা বাড়িতে আসার কেস হয়নি। হুম। তো হাতরাতে ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নাকে হাত দিয়ে ওইভাবে যেতে যেতে সিঁড়ি থেকে একজন পড়ে গেল। বিজয় বলে বন্ধুটা সিঁড়ি থেকে পড়ে গেছে, ব্রাহ্মণ যে, পড়ে গিয়ে পিঠে লেগেছে, পিঠে। ঠিক আছে। হুম হুম হুম। ও মানে ওর কথা, ও সবার আগে চলছিল। ঠিক আছে, ও সবার আগে, তারপরে আমি, আমার পেছনে বাকিরা। আমি ওর হাতটা ধরেছিলাম। কোস্তাব দা, যদি তুমি কাউকে ধরে রাখো এবং তোমার ধরে রাখার সত্ত্বেও যদি কেউ ওকে ধাক্কা মারে, অনুভবটা ও একা করবে না, অনুভবটা তুমিও তো করবে, একটা ঝটকা তো খাবে তুমিও। হুম। ও বলছে আমি নাকি ওকে ধাক্কা মেরেছি। ও বলছে তুই তো আমার পেছনে ছিলি, তুই আমায় ধাক্কা মেরেছিস, তাই আমি পড়ে গেলাম। বললাম ভাই, চোখে দেখতে পাচ্ছি না, অন্ধকার জায়গা, হুম। এই সময় মনে হয় এই পরিস্থিতিতে কেউ তোর সাথে ইয়ার্কি মারবে? আর রীতিমতো তখন মানে জাস্ট এইটুকু কথা, মানে কেউ তো কোনো ঝগড়ার মুডে তো দূরের কথা, তখন মানে কোনো কথা বলাতে নেই, মানে কোনো মুডেই নেই, রীতিমতো সবার মানে ঘেমে অবস্থা খারাপ। হুম। ঠিক আছে, মানে অবস্থা পুরো খারাপ তখন। ওখান থেকে রীতিমতো বেরোনোর চেষ্টা শুধু। হাতরাতে কোনোভাবে একটা রাস্তা পেলাম, সেম রাস্তা দিয়ে যেদিক থেকে নেমেছিলাম আবার সেম রাস্তা দিয়ে উঠলাম উপরে, সেম রাস্তা। মানে জাস্ট কোস্তার একটা মানে পুরো পাজল হয়ে গেলাম আমরা ওই জায়গাটাতে, বলতে পারো একটা মেজের মধ্যে আটকে গেছি ওই রাত 3টের সময়। তখন বুঝতে পারছো? এইবার আমরা যখন হাঁটতে হাঁটতে আর একটা কম্পার্টমেন্টের সাইডে গেলাম, যে দেখি এই সাইডে রাস্তা আছে কিনা। যেই মানে উল্টো দিকের যে কম্পার্টমেন্টটা থেকে এক্ষুনি বেরিয়ে আর একটা সাইডের কম্পার্টমেন্টের দিকে গেলাম, হুম। উল্টো দিকে কম্পার্টমেন্টের ছাদে একটা ছায়া মূর্তি, সাদা আচ্ছা। কালারের, সাদা কালারের কিছু একটা, মানে শাড়ি হোক বা কিছু একটা হোক, এরকম একটা ছায়া মূর্তি। হুম হুম। ঠিক আছে, আমি একা দেখিনি, প্রত্যেকটা ছেলে দেখেছে, 6টা ছেলে 6জনই দেখেছে। দেখার পরে আর অঙ্কুশ না অনেকক্ষণ ধরে চুপচাপ ছিল, এইবার ওর অ্যাক্টিভিটি গুলো স্টার্ট হচ্ছে। দেখো অঙ্কুশ, ও না বলছে ভাই 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 ওপরে চ। ওটা দেখার পরে ভাই 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 ওপরে চ, জাস্ট দেখেই 2 সেকেন্ডের মধ্যে ভাই 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 ওপরে চ। আমরা না জাস্ট ওর মুখের দিকে তাকালাম, তাকিয়ে আর কোনো কথা বলিনি কস্তরটা, জাস্ট চুপচাপ হেঁটে বেরোচ্ছি। আমরা মানে বুঝে গেছি জায়গাটা ভালো না, সমেত এখন ওর কথা এখন পাত্তা দিয়ে চলবে না, ও যখন তখন যা কিছু করে দিতে পারে। আর ওকে রীতিমতো আমরা এখন ভয় করছি, ভয়ে ভয়ে চলছি, ওর থেকে ডিস্টেন্স মেনটেন করে চলছি তখন আমরা। ঠিক আছে, ও এক সাইডে, আমরা 5জন ছেলে এক সাইডে। ইভেন যার হাত কেটে গেছে সে নিজের মানে হাত নিয়ে খুব চিন্তিত, মানে কি করবে এখন, কোথা দিয়ে জল লাগাবে হাতে, খুব জ্বালা করছে। ঠিক আছে, কামড়ে এমন ভাবে দিয়েছে তো অবস্থা খারাপ ওর হাতের। ওই ছায়ামূর্তিটা দেখার পরে কোস্তাব দা মানে এক মুহূর্ত ওখানে আর দাঁড়ায়নি, এক মুহূর্ত না, সঙ্গে সঙ্গে আবার পেছনে ছুটে গেছি। ঠিক আছে, ছুটে গেছি, আর রীতিমতো আমরা আওয়াজ পেয়েই যাচ্ছি, পুকুরের মধ্যে ধুমধাম কেউ ঢিল মারছে, ধুমধাম ধুমধাম। ঠিক আছে, ধুমধাম কেউ ঢিল মারছে। তারপর এবার যখন হাঁটছি, ওই সেকেন্ড যে কম্পার্টমেন্টটা যেটা বললাম, যেদিকে আমরা এগিয়ে গেলাম, আর পেছন দিকে যেটা দেখতে পেলাম ওই ছায়ামূর্তিটা, কোস্তাদা আমাদের মাথার ওপরে একটা গাছ ছিল। ঠিক আছে, ওই বকুল ফলের গাছ হয় না, বকুল ফল, হুম হুম। তো বকুল ফল শুকিয়ে গেলে যেরকম একটা মানে হয় না, শুকিয়ে গেলে একটু অরেঞ্জ অরেঞ্জ থেকে একটু কালচে কালচে টাইপের হয়ে যায়, হুম।
সেম ওই রকমই বকুল ফল ওরকম শুকিয়ে, ঠিক আছে, মানে বিরাট হাওয়া দিচ্ছে তখন, হাওয়া বিরাট দিচ্ছে। ওই ফলগুলো মানে একটা, মানে তুমি হাঁটছো, তুমি কিন্তু দাঁড়িয়ে নেই, আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে ভাবলাম হাওয়া দিচ্ছে, ঠিক আছে, একটা দুটো মাথায় পড়লো, কোনো ব্যাপার না। আমরা কন্টিনিউ হেঁটে যাচ্ছি কৌস্তবদা, কন্টিনিউ মাথার মধ্যে ওরকম পড়ে যাচ্ছে ফলগুলো, কন্টিনিউ, কিন্তু কেউ খেয়াল করিনি অতটা। যখন জিনিসটা খেয়াল করছে, আরে ভাই কি হচ্ছে এটা, মানে পড়ে যাচ্ছে, মাথার উপরে তাকাচ্ছি কোনো গাছ নেই, মাথার উপরে তাকাচ্ছি কোনো গাছ নেই, পেছনে ঘুরে তাকাচ্ছি দেখছি কম্পার্টমেন্ট অনেক দূরে, আমরা অনেকটা দূরে। তুমি বলো তাহলে এই ফলগুলো পড়ছে কোথা থেকে? কন্টিনিউ কন্টিনিউ পড়ে যাচ্ছে। এইসব জিনিস হওয়ার পরে মানে আবার দৌড়াদৌড়ি স্টার্ট করেছি, মানে রীতিমতো খুঁজছি যে বেরোনোর রাস্তাটা কোন দিকে, মানে কান্নাকাটি তো শুরু করেই দিয়েছি, মানে অলরেডি এক দুবার কান্নাকাটি হয়ে গেছে সবার, ঠিক আছে, যে কেন আসলাম, কি করতে আসলাম। অলরেডি একবার বাড়ি চলে গেছিলাম, যে করেই হোক, চাবির জন্য হোক কি যাই জন্য হোক, চলে তো গেছিলাম সুস্থভাবে। আর সারা মানে সারাটা এই যে পুরো আমাদের এই ভয়ঙ্কর ঘটনাটাতে মানে কৌস্তবদা আমাদের কিছু হয়নি, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি, একমাত্র ঋষিকেশের ছাড়া আর অঙ্কুশের ছাড়া। যখন এই ফল ভরা জিনিসটা স্টপ হলো না, মানে অস্বাভাবিক গায়ে জ্বালা পোড়া করছে, অস্বাভাবিক গায়ে জ্বালা পোড়া, আর এই গন্ধটা তো ছিলই, মানে যেখানে হাত দিচ্ছি সেখানেই জ্বালা করছে, গলায় হাত দিচ্ছি গলায় জ্বালা করছে, হাতে হাত দিচ্ছি হাতে জ্বালা করছে, পেটে বুকে সব জায়গায়। টর্চ লাইটও নেই যে টর্চ লাইট দিয়ে দেখবো কৌস্তবটা, ঠিক আছে, মানে রীতিমতো একটা একটা বন্ধু কি করেছে, মানে যে জায়গাটা মানে সবার প্রত্যেকটা ছেলের জ্বালা পোড়া করছে, যেখানটা জ্বালা পোড়া করছে ও কি করেছে, ওই জায়গাটা এরকম একটুখানি আঙ্গুল দিয়ে ঘষে একবার জিভে দিয়ে দেখেছে। আচ্ছা আচ্ছা। বলছে বলছে ভাই মানে এ তো মানে রক্তর টেস্ট। যে কি রক্ত? রক্ত মানে কি বলবো প্রস্তাবদা, প্রত্যেকের হাত পা পেট বুক সব জায়গায় চেরার দাগ, সব জায়গায়, কোনো জায়গা বাকি ছিল না, কোনো জায়গায় কারোর বাকি ছিল না প্রস্তাবদা। আর তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে অঙ্কুশে চোখের তলায় একটা কালো স্পট পড়েছিল, ওই স্পটটা আরো মানে একজন চশমা পড়লে যেরকম হয় না, সেম ওরকম হয়ে গেছে, তখন তলায় ছিল, এখন পুরো ওপরে চোখে পড়ে গেছে, পুরো চোখ জুড়ে ওর কালো স্পট, চোখ লাল, ঠিক আছে, কোনো কথা বলছে না, ও পুরো চুপ হয়ে গেছে, নিজের মতো নিজে ওরকম বিড়বিড় বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। ওকে যেই কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে উল্টো রিয়াকশন দিচ্ছে, যা কিছু, কিরে চল, এরম বলছিস কেন, যে যা কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে, মানে আর ওর কৌস্তবদা এতক্ষণ বাইরে যতক্ষণ ছিল কারোর গায়ে হাত তুলছিল না, আর এখন ওর মধ্যে মানে একটা অস্বাভাবিক এনার্জি চলে এসছে, একটা পাওয়ার চলে এসছে, মানে একটা বন্ধুকে জিজ্ঞেস করেছে যে কি রে তুই কি বলছিস, একটা ধাক্কা দিয়েছে না, মানে দু হাত পিছিয়ে ছিটকে পড়ে গেল, মানে একটা জাস্ট ধাক্কাতে দু হাত পিছিয়ে ছিটকে পড়ে গেল বোধহয়। ওর সাথে রীতিমতো তখন আমরা কেউ কথা বলছি না এইসব ঘটনা দেখে, মানে পুরো ভয়ে, সাথে যদি এরকম কিছু ঘটে আর তার সঙ্গে যদি এরকম কেউ থাকে, মানে কি অবস্থায় যে ছিলাম একমাত্র আমরাই জানি। তো কাটাছেঁড়া জিনিসটা মানে জাস্ট সবে ফিল করেছি যে গা হাত পা জ্বালা পোড়া করছে, ও বললো যে ভাই এটা রক্তের টেস্ট, পুরো সারা গা হাত পা ছিঁড়ে গেছে, মানে বলে না যে কেটে কেউ যদি নুন লঙ্কা দিয়ে দেয় যেরকম মানে ছটফট করে মানুষ, যেরকম জ্বালা পোড়া করে, সেম ওরকম জ্বালা পোড়া করছে, মনে হচ্ছে কেউ যেন নুন টুন দিয়ে দিয়েছে কাটা জায়গাতে, অস্বাভাবিক জ্বালা, মানে থাকতে পারছি না, এরকম ব্যাপার, মানে থাকতে পারছি না, চোখ থেকে জল বেরিয়ে আসছিল, এরকম একটা ব্যাপার। তারপরে যে কম্পার্টমেন্টের সামনে থেকে আমরা মানে হেঁটে যাচ্ছিলাম,
কোস্তবদা এরকম বড় বড় আদলা ইট, মানে হাতের পাঞ্জার থেকে বড় বড় আদলা ইট কেউ ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। সাংঘাতিক ব্যাপার ভাই। বড় 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 আদলা ইট কেউ ছুঁড়ে ছুঁড়ে নন স্টপ ফেলে যাচ্ছে। আর মানে ভগবানের কৃপা যে কারোর মাথায় পড়েনি, একজনের পায়ে পড়েছে জাস্ট। মানে এরকম ধরনের অ্যাক্টিভিটি ঘটেছে, এরকম ধরনের অ্যাক্টিভিটি ঘটেছে আমাদের সাথে। কারোর মাথায় পড়েনি, জাস্ট এটা মানে জাস্ট ভাগ্য ভালো যে কারোর মাথায় পড়েনি। রীতিমতো সবাই মিলে তখন মানে ভগবানের নাম কেউ তো মানে আর বলার সাহস অব্দি নেই, মানে মুখ থেকে উচ্চারণ করতে পারছে না যে এমন জিনিস হচ্ছে সবার সাথে। আর যার পায়ে ইটটা পড়েছে গোসবদা, ও 1 মাস ঘর থেকে বেরোয়নি। ওকে ও মানে ছেলেটা এতটা সাহসী, ওই পা নিয়ে ল্যাংড়া অবস্থাতেও যেভাবে বেরিয়েছে ওইখান থেকে, যে ফিরে এসেছি আমরা, মানে ভাগ্যের ব্যাপার এটা একটা, মানে খুবই ভাগ্যের ব্যাপার এটা। ভগবান মানে না থাকলে হয়তো পারতাম না ওখান থেকে বেরিয়ে আসতে। ভগবানের নামটা নিয়েছিলাম বলেই হয়তো সম্ভব হয়েছে। ওই আদলা ইট ওইভাবে পড়ছে, মানে রীতিমতো আমরা দৌড়াদৌড়ি করছি, যেই দিকেই দৌড়াই না কেন ইট সেই দিকে মুভমেন্ট করছে, হাওয়াতেই মুভমেন্ট করে যাচ্ছে ইট। হাওয়া তো থামছে না, ওই হাওয়াতেই মুভমেন্ট করছে যেদিকে যাচ্ছে। তারপরে রীতিমতো ওরকম দৌড়াতে দৌড়াতে দূরে ওই যে বলেছিলাম না যে একটা শিব মন্দির ছিল ঢোকার সময়তেই, দূরে মন্দিরটা চোখে পড়ে আমার একটা বন্ধুর, বিজয় বলে যে ফ্রেন্ড, তার চোখে পড়ে। আচ্ছা। ও বলে ভাই ওই দেখ মন্দির, ড্যাম শিওর রাস্তা ওইদিকে, তুই চল। এইবারে সবাই দৌড়াচ্ছি, অঙ্কুশ কোথায়? অঙ্কুশ নেই। ওকে ওকে, তারপর মানে জাস্ট বেরিয়ে যাব, ওই মুহূর্তে কেউ একজন ফলো আপ করে, অঙ্কুশ নেই। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। কি হয়েছিল অঙ্কুশের, কোথায় গেল সে? উল্টোডাঙার এই বার্ড ফ্যাক্টরি থেকে ফিরে আসার পর ওদের সাথে কি হয়েছিল, কি ছিল এটার আফটার এফেক্ট, এগুলো কি আপনারা জানতে চান? যদি জানতে চান তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানান যে অর্ণবের যে ঘটনাটা রয়েছে সেটা আপনারা জানতে চান কিউরিও ফাইটে। বেশ কিছু সঙ্গত কারণে এই রেকর্ডিংটা এখানেই শেষ করে দিতে হয়। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদেরকে প্রবলেমস দেয়, অনেক প্রবলেমস দেয় ডিউরিং রেকর্ডিং। অনেকে চায় যে এই জিনিসপত্রগুলো সামনে না আসুক। আপনারা অনেকেই জানেন যে কিউরিও ফাইটের অনেক ঘটনা এখনও সম্প্রচারিত হয়নি, সেগুলো তুলে রাখা হয়েছে সঙ্গত কিছু কারণে, কারণ সেগুলো খুবই ডিস্টার্বিং। কিউরিও ফাইটের আজকের এই ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানান। এবং হ্যাঁ, আপনারা যদি কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ঘোষলি কল রেকর্ডিং শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে। যোগাযোগ করতে চান আমার সাথে, আপনার ঘটনা জানাতে চান অথবা স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে ডেফিনেটলি ইনস্টাগ্রাম এবং ইমেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে যোগাযোগ করুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। উল্টোডাঙার বার্ড কোম্পানির সেকেন্ড পার্ট আপনারা কি চান সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটা আপলোড হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।